আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় পর্বে। সো আজকে আমাদের হাতে গোনা কিছু ছোটো ছোটো টপিক বাকি আছে, সেগুলো আমরা খুব সহজে খুব দ্রুত শেষ করে ফেলবো। সো সবাই একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও, বন্ধুদেরকে একটু মেনশনও করে দাও। সো এই সুযোগে সবাই যুক্ত হতে হতে তোমাদের কমেন্টগুলো একটু দেখে ফেলি, তোমরা কে কে যুক্ত হয়েছো। আমাদের সাথে যুক্ত হয়েছে মারিয়া, যুক্ত হয়েছো, জানাতুল মা আমাদের সাথে আছো, আহমেদা সিদ্দিকা, জীবন আমাদের সাথে আছো, এনামুল চলে এসেছো, আসসালামু আলাইকুম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকেই। সাবিনা আমাদের সাথে আছো, তৌহিদ চলে এসেছো, অনিতা আক্তার চলে এসেছো, খাদিজা এসেছো, গডস অনেকে চলে এসেছো অলরেডি। সো তোমরা যারা অলরেডি চলে এসেছো, তোমাদের একটা ছোটো কাজ, সেটা হচ্ছে যে যেই খাতাটা কালকে তোমরা লিখেছিলে গত ক্লাসটা, সেটা একবার খুব দ্রুত সবাই যুক্ত হতে হতে আমরা ইনিশিয়াল কিছু কথা বলতে বলতে একবার রিভিউ করে নাও, একবার চোখ বুলিয়ে নাও। সো আজকে আমরা অনেকগুলো ছোটো ছোটো টপিক রয়েছে, যেমন কম্পটন প্রভাব, তারপর হচ্ছে দ্য ব্রগলি তরঙ্গ, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর হচ্ছে এক্স রে উৎপাদন, তারপর হচ্ছে মাইকেলসন মর্লি, এগুলো ছোটো ছোটো কিছু টপিক রয়েছে, ভিনের সূত্র, তারপরে হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। সো এই ছোটো ছোটো টপিকগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা গতদিন দুটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে কাজ করেছি, আপেক্ষিকতা এবং হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আশা করি গতদিনের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং ভাষায় প্র্যাকটিসও করে ফেলেছো। যারা করনি, আজকে অবশ্যই ক্লাসটুকু শেষ করে দুটো একসাথে প্র্যাকটিস করে ফেলবে, কেমন? সো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি খবর, তোমাদের পড়াশোনার কি অবস্থা, সে একটু জানাতে পারো। গতদিনই বলেছিলাম শেষ মুহূর্তে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু হাল ছেড়ে দেয়, প্রস্তুতি আর শেষ পর্যন্ত নেয় না। সো এই কাজটা একদমই কিন্তু করা যাবে না। সো যতটুকু যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইফোর্ট দেওয়া, ইফোর্টটুকু দিতে থাকো ইনশাল্লাহ। সামনে পরীক্ষাগুলো চলে আসতেছে খুব শীঘ্রই। সো প্রথম পরীক্ষা থেকে যদি ভালো করতে পারো, তাহলে কনফিডেন্সটা আরও অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো সেই চেষ্টা তোমাদের থাকবে আশা করি। চলো আমরা তাহলে আরেক মিনিট একটু সময় নিয়ে নিই, সবাই যুক্ত হয়ে যাক, তারপর হচ্ছে আমরা সরাসরি শুরু করব। ওকে, ঠিক আছে, তোমরা গতদিনের টপিকগুলো একটু বের করে দেখা শুরু করো, আর আমি হচ্ছে শুরু করে দিচ্ছি 1 মিনিটের মধ্যেই। কি বলো? আমরা তো অপেক্ষা করলাম 3 মিনিট, তো চলো এবার হচ্ছে আমরা ক্লাসটি তাহলে আস্তে আস্তে শুরু করি। সবুজ আমাদের সাথে যুক্ত হয়ে গেছো, বিল্লাল আসসালামু আলাইকুম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম। প্রেমা বলেছো হাল ছাড়িনি, বাট অনেক অসুস্থ, চেষ্টা করো। এখন যে অসুস্থ, এই শেষ মুহূর্তে এসে, এখন সিজন চেঞ্জ হচ্ছে, যতটুকু সেফ থাকা যায় চেষ্টা করো আর কি, ঠিক আছে? কারণ এই সিজন, এই লাস্ট মুহূর্তে কিন্তু, এই মুহূর্তে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়বা। সো চেষ্টা করো একটু যতটুকু সেফ থাকা যায়, হ্যাঁ? ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই। হ্যাঁ, ঐশী বলেছে জি ভাই শুরু করেন। তো সবাই রেডি? চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের আলোচনা। খুব বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মতো লাগতে পারে। সো 1 ঘন্টা একটু কম বেশি হয়ে যেতে পারে। তো চলো আমরা শুরু করি। সো আধুনিক প্রাথমিক সূচনা দ্বিতীয় পর্ব, আজকে আমাদের ছোট টপিকগুলো রয়েছে, শুরু করছি এখান থেকে। শুরুতে দেখো আছে কম্পটন প্রভাব। সো কম্পটন প্রভাব, সো কম্পটন প্রভাবটা বেসিক্যালি কী ছিল, চলো তোমাদেরকে একটু সুন্দর করে মনে করিয়ে দিই। ব্যাপারটা ছিল হচ্ছে, বিজ্ঞানী আর্থার কম্পটন উনি একটা বিষয় লক্ষ্য করেন এবং খেয়াল করেন যে যদি কোনো একটা ইলেকট্রনকে, কোনো একটা ইলেকট্রনকে যদি কোনো একটা ফোটন, আমরা গত ক্লাসে শুনেছি ফোটন, যে আলোর ফোটন তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব, যে আলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অণুর প্রবাহ, বা আলো ক্ষুদ্র ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে আমরা বলছি কি ফোটন। সো আলো আসলে এই ফোটন দ্বারা নির্মিত, বা ফোটন বা ক্ষুদ্র কণা দ্বারা নির্মিত। সো এই যে আলো হচ্ছে ফোটন, তার মানে সো ফোটনের সাথে যদি কোনো একটা ইলেকট্রনের সংঘর্ষ হয়, তাহলে কি হয়? মনে করো একটা ফোটন আসতেছিল, সেই ফোটনটার একটা কম্পাঙ্ক আছে, সেই ফোটনটার একটা কি ছিল, সেই ফোটনটার একটা নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্য ছিল। সো যেই ফোটনটা আসতেছে তার নাম আপতিত ফোটন, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর যার কম্পাঙ্ক হচ্ছে এফ। যখনই ফোটনটা হিসেবে করে একটা শক্তি নিয়ে এসে এখানে ধাক্কা দিল, আঘাত করলো, সংঘর্ষ করলো, এই সংঘর্ষের ফলে দেখা গেল যে সংঘর্ষের ফলে জিনিসটা এরকম সোজা ছিল, তাই না? জিনিসটা তো এভাবে সোজা ছিল। সো দেখা গেল যে আমাদের ফোটনটা
আমাদের ফোটনটা একটু চেঞ্জ হয়ে গেল, ফোটনটা একটু বিক্ষিপ্ত হয়ে গেল। ফোটনটা সোজা যাওয়ার কথা, কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে দেখা গেল ফোটনটা এভাবে করে একদিকে বিক্ষিপ্ত হয়ে গেল। দেখো আমি একটু ভিন্ন মোটা করে রাখলাম যেন বুঝতে পারো, এটা আপাতিত ফোটন, এটা বিক্ষিপ্ত ফোটন, ধাক্কা খেয়ে চলে গেছে। আর এখানে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনের সাথে সংঘর্ষ হচ্ছিল, সেই ইলেকট্রনটা আবার আরেকদিকে এরকম বিক্ষিপ্ত হয়ে যায়। তোমাকে ব্যাপারটা মনে রাখতে হবে, এই দিকে চলে গেছে কে? ইলেকট্রন, এবং ইলেকট্রনটা যত কোণে বিক্ষিপ্ত হলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে থিটা। আর আমাদের যে হচ্ছে ফোটন যেটা ছিল, আমাদের ফোটন যেটা ছিল, যে ফোটন, এটাকে বলবো আমরা বিক্ষিপ্ত ফোটন। ফোটনটা এদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে, সেটাকে বলা হয় বিক্ষিপ্ত ফোটন। আশা করি তোমাদের মনে আছে এই জিনিসগুলো, সো একটু রিভিউ করে দিচ্ছি। বিক্ষিপ্ত ফোটন, আর এই বিক্ষিপ্ত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো হচ্ছে ল্যামডা প্রাইম। আগে ছিল ল্যামডা, এখন তার তরঙ্গ দৈর্ঘ্যকে বলছি আমরা ল্যামডা প্রাইম। এবং এখানে যেই আমাদের কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হচ্ছে ফাই। হ্যাঁ, বিক্ষিপ্ত ফোটনের যে কোণ, অর্থাৎ বিক্ষেপণ কোণ বলতে পারি আমরা, বিক্ষিপ্ত ফোটনটার কোণ। হ্যাঁ, ফোটনটা যে কোণে বিক্ষিপ্ত হলো সেটা হচ্ছে ফাই। সো আমরা এই কোণটা নিয়ে বেসিক্যালি কাজ করবো, এই কোণটা আমাদের হচ্ছে দরকারি। সো ব্যাপার যেটা হলো, আর তার কম্পন জিনিসটা খেয়াল করলেন যে একটা ফোটন যদি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে সেভাবে করে বিক্ষিপ্ত হয়ে যায়, তাহলে তার শক্তির কম্পাঙ্কের চেঞ্জ হয়ে যাচ্ছে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই চেঞ্জটা তিনি ভরবেগের অথবা শক্তির যে নিত্যতা, সেই জিনিসটা তিনি মেনটেন করে কিন্তু বের করলেন। এবং সেটা আমরা জানি সকলে, সেই জিনিসটা কত ছিল আসলে লিখে ফেলি আমরা একটু এখানে, যে এই হচ্ছে আমাদের যে জিনিসটা এখানে ছিল সেটা লিখে ফেলি, যে আমরা এই যে ফোটনটা বিক্ষিপ্ত হলো তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম শুনেছি। আর আমাদের যে ফোটনটা এসেছিল সেই ফোটনের আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা এভাবে ল্যামডা দিয়ে রেখেছি। সো ল্যামডা প্রাইম আর ল্যামডার এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা কি হবে? এই পার্থক্যটা হবে হচ্ছে এরকম, যে এইচ ডিভাইডেড বাই হচ্ছে এম নট সি, এইচ ডিভাইডেড বাই এম নট সি, আর সাথে আমাদের চলে আসে কি এখানে, আমাদের আরও সাথে চলে আসে হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত? কস ফাই। এটা ছিল আমাদের এখানে এই যে বিক্ষিপ্ত ফোটনটার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। এই ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। সো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। এবং আরেকটা কথা মনে রাখবো, আমরা সূত্রটাকে এভাবে না লিখে আমরা কিন্তু এটাও বলতে পারি ল্যামডা প্রাইম মাইনাস হচ্ছে ল্যামডা, আর এই যে এইচ বাই এম নট সি, এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, বলা হয় ল্যামডা সি। যে ল্যামডা সি মানে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা সেই জিনিসটা এখানে সাইডে লিখে নিই। দেখো আমরা সাইডে এখানে লিখে নিচ্ছি যে এটা আমাদের হচ্ছে কি, যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডা সি এটাকে বলা হয় হচ্ছে যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। সো এটা একটু খেয়াল রাখতে পারি আমরা, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা সিটা কনস্ট্যান্ট মান হবে, খেয়াল করে দেখো, এইচ বাই এম নট সি, প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট। দেখো এইচ এর মানটা কনস্ট্যান্ট, এম নট কার ভর? এই যে ইলেকট্রনের সাথে সংঘর্ষ হয়েছিল, ইলেকট্রনের নিশ্চল ভর। সি হচ্ছে কি? আলোর বেগ। তার মানে এই যে ল্যামডা সি, এই ল্যামডা সি একটা ভ্যালু আছে, সেই ল্যামডা সি এর ভ্যালুটা তুমি যদি বের করো তাহলে আসে হচ্ছে এরকম 0.02426 এরকম আসে, এবং সেটা হচ্ছে কি আমাদের অ্যাংস্ট্রম এককে। সেই মানটা তুমি মুখস্থ রাখতে পারো, তোমার কাজে লাগবে। ওকে, আর ন্যানোমিটারে বললে কত আসবে? 0. শুধু কি আসবে? 0.2426 এরকম আসবে ন্যানোমিটারে। তাহলে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান ল্যামডা সি, আর সাথে কি থাকতেছে আমাদের 1 মাইনাস কস ফাই, যেখানে ফাইটা অবশ্যই কার কোণ? এই যে এই বিক্ষিপ্ত ফোটনের কোণ। হ্যাঁ, বিক্ষিপ্ত ফোটনের কিন্তু কোণ খেয়াল রাখতে হবে। এই থিটাটা হচ্ছে কি? ইলেকট্রনের কোণ। ইলেকট্রন কোন কোণে চলে গেল সেটা, ঠিক আছে, সেটা আমাদের দরকার নাই এখানে, এটা আমরা মনে রাখবো। আর এখান থেকে আমরা আরও কয়েকটা স্পেশাল কেস মনে রাখবো, 3টা স্পেশাল কেস মনে রাখবো, যে কখন কোন ক্ষেত্রে কী হয়। তাহলে আমরা 3টা স্পেশাল কেস মনে রাখতেছি। যদি ঘটনা কি হয়, হ্যাঁ, যদি তুমি খেয়াল করো এখান থেকে যে ইলেকট্রনটা সংঘর্ষ হয়ে সোজাসুজি চলে গেছে, মানে কোনো বিক্ষিপ্ত হয়নি, তার মানে সেক্ষেত্রে আমাদের এই ফাইয়ের মানটা কত হবে? 0 ডিগ্রি হবে। যদি ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তবে সেখান থেকে আমরা কি পাই? দেখো তো, আমরা এখানে ফাইয়ের মান 0 ডিগ্রি, তাহলে কস ফাই মানে কত? কস ফাই মানে হচ্ছে 1, কস 0 ডিগ্রি মান কত? 1। সো 1 - 1 মানে 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা আসবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা প্রাইম আর ল্যামডা সমান হবে। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কখন? যদি 0 ডিগ্রিতে চলে যায়, অর্থাৎ সোজাসুজি চলে যায়, তো বিক্ষিপ্ত না হয়। এবং একইভাবে তুমি এখান থেকে মনে রাখতে পারো, যদি 0 ডিগ্রিতে না হয়, আমরা এবার দেখাচ্ছি, এবার দেখালাম মনে করো 90 ডিগ্রি দেখালাম। হ্যাঁ, এই 3টে স্পেশাল কোণ আমরা জাস্ট মনে রাখবো। তবে সেক্ষেত্রে তুমি খেয়াল করে দেখবা কি হবে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা
সমান কি দাঁড়ায়? দেখো cos 90 শূন্য, তাহলে 1 মানে শূন্য মানে 1, তাহলে থাকে কত? শুধু h/m0c। আর h/m0c এর নাম কি? ল্যামডা সি লেখা যায়। তাহলে তুমি চাইলে এটুকুর পরিবর্তে পরিবর্তনটা কি হবে? পরিবর্তন হবে শুধুমাত্র ল্যামডা সি। ঠিক আছে, তুমি লিখতে পারো শুধুমাত্র ল্যামডা সি। আর ল্যামডা প্রাইমটা কি হবে তাহলে? এই যে এইটা ওপাশে যে যোগ হয়ে যাবে, তুমি চাইলে বের করে ফেলতে পারবা। লাস্ট একটা কেস মনে রাখবো আমরা, এই 3টা কেস আলাদা করে মনে রাখতে হবে, পরীক্ষায় মাঝে মাঝে আসতে পারে, দ্রুত তুমি করে ফেলতে পারো তখন এত সূত্র না লিখে। তাহলে ফাই সমান যদি কি হয় 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তবে আমরা এখান থেকে কি লিখতে পারি খেয়াল করো। 180 ডিগ্রি মানে কি? ফোটনটা আসলো, ধাক্কা খেলো, আবারও এক বিপরীত দিকে সে বিক্ষিপ্ত হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু, খেয়াল করে দেখো, ফাই ইকুয়াল 180 ডিগ্রি হলে কি হবে? cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1 আর এখানকার মাইনাস পেলে কি +1 হয়ে যাবে। সো 1 + 1 মানে 2, তাহলে এখানে চলে আসবে একটু 2, তাহলে 2h/m0c, বা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে 2 ল্যামডা সি। হ্যাঁ, 2 ল্যামডা সি। এবং এই ক্ষেত্রে দেখো আমাদের পরিবর্তনটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে ম্যাক্সিমাম হয় কোন কেজে? এই কেজে। তাহলে হচ্ছে ম্যাক্স কেজে, হ্যাঁ, সবচেয়ে বেশি হয় যখন আমাদের থিটাটা কি হয়, তখন এখানে ল্যামডার মানটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, এই যে বিক্ষিপ্ত ফোটনের ল্যামডা ম্যাক্সিমাম হয়। সো আমি এখানে লিখে দিচ্ছি এই কেজে কি হয়, ল্যামডা প্রাইমটা ম্যাক্সিমাম হওয়ার কেজ হচ্ছে এটা। কখন? যদি ফাই কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে সামারি করে দিচ্ছি একবার, আসো, যে এটা বিজ্ঞানী আর্থার কম্পটন উনি ব্যাপারটা খেয়াল করেন যে একটা ফোটন যদি কি হয়, একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে ফোটনটা একদিকে বিক্ষিপ্ত হবে এবং ইলেকট্রনটাও চলে যাবে, বিক্ষিপ্ত হবে, ধাক্কাধাক্কি হতে পারে এদের মধ্যে। এবার এই যে ফোটনটা বিক্ষিপ্ত হলো, এই বিক্ষিপ্ত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা ল্যামডা প্রাইম, সেটা কত হবে? উনি আগে বের করেছেন পরিবর্তনটা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান h/m0c 1 - cos ফাই। ফাইটা অবশ্যই কার কোণ? ফোটনের বিক্ষেপণ কোণ। কার কোণ? ফোটনের বিক্ষেপণ, ইলেকট্রনের কিন্তু না, ফোটনের বিক্ষেপণ কোণ। তাহলে দেখো তুমি চাইলে যদি ল্যামডা প্রাইম বের করতে যাবে, মাইনাস আছে উপাশে গেলে প্লাস করে দিবা, হয়ে যাবে। আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি যে এই ডেল ল্যামডা অর্থাৎ ল্যামডার পরিবর্তনটা হবে এই ল্যামডা সি ইন্টু 1 - cos ফাই। আমরা স্পেশাল কেস শিখে গেলাম 0 ডিগ্রি হলে কি হয়, 90 হলে কি হয়, 180 ডিগ্রি কি হয়। যখন আমাকে কখনো যদি জিজ্ঞেস করে যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বিক্ষিপ্ত ফোটনটার, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নেব কি ইলেকট্রনটা সংঘর্ষের ধাক্কা মানে সংঘর্ষ করে আবার একই দিকে ফিরে আসছে, তার মানে কি 180 ডিগ্রিতে তার বিক্ষিপ্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান 2 ল্যামডা সি। তো এগুলো স্পেশাল কেস, যেন তুমি পরীক্ষায় আসলে এগুলো দেখে বুঝে তুমি ঠাস করে লিখে ফেলতে পারো, এভাবে খুব দ্রুত লিখে ফেলতে পারো। ঠিক আছে, আর এখানে পরিবর্তনই হয় না, আর এখানে সবচেয়ে বেশি পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন বললে হচ্ছে এটা, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বললে এটা। ঠিক আছে, এবার মনে রাখবো, এটুকু মনে থাকবে না, সবাই বলো বুঝতে পেরেছি কিনা মেন কথাটুকু, কোর কথাটুকু, এবং অবশ্যই এটাও মনে রাখবা। আর এখানকার জিনিসগুলো তুমি অলরেডি জানো, এইচ এর মান, m0 হচ্ছে কার ভর, ইলেকট্রনের ভর, সেটা আমি লিখে দিচ্ছি যে m0টা যদি কখন তোমার দরকার হয়, m0 মানে ইলেকট্রনের ভর, যেটা 9 তোমরা কমেন্টে জানো বুঝছো কিনা, 9.11 10⁻³ 31 kg। হ্যাঁ, ইলেকট্রনের নিশ্চল যে ভরটা সেটা, সি আলোর বেগ তো আমরা জানি। তো এতটুকু আশা করি একদম ক্লিয়ার। ঠিক আছে, আরেকবার রিপিট করে দিলাম, তো আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর একটা জিনিস এখানে বলবো, বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ, মারিয়া বলেছো ক্লিয়ার। ওকে, হ্যাঁ, ওসামা বলেছো বুঝছি। ওকে, গুড। ওকে, ঠিক আছে, তো হয়তো বুঝতে পেরেছ। আঞ্জুম বলেছো জি ভাইয়া, ঠিক আছে। হাবিবা ক্লিয়ার, গুড। এই তো ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, গুড। এবার দেখো আরেকটা ছোট্ট ইনফরমেশন, অ্যাডিশনাল আরেকটা ইনফরমেশন দিয়ে রাখতেছি, এটা আসবে না, তবে আমরা এক্সট্রা শিখে রাখতেছি যদি আসে যে কম্পটন প্রভাবে ইলেকট্রন যে কোণে বিক্ষিপ্ত হয়। হ্যাঁ, এটা কি ইলেকট্রনের কথা বলছে, এই দেখো ইলেকট্রন। তুমি যখন জিজ্ঞেস করে ইলেকট্রন কত কোণে বিক্ষিপ্ত হইলো, দেখো এই যে ইলেকট্রন যে কোণে বিক্ষিপ্ত হয় তার মান থিটা। এখানে লিখেছিলাম না, ইলেকট্রন কত কোণে বিক্ষিপ্ত হয়, থিটা কোণে বিক্ষিপ্ত হয়। যদি কখনো এই থিটাটা দরকার হয়, তোমার এই মানগুলো তুমি জানো, ইত্যাদি অনেক ইনফরমেশন জানো, এই মানটা যদি কখনো দরকার হয়, তাহলে সেই মানটা কি হবে দেখো, সেই মানটা এই যে এটাই হচ্ছে সেই সূত্রটা। জাস্ট মনে রেখো, একটু কষ্ট করে যদি মনে রাখা যায়, ঠিক আছে, কষ্ট করে মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। কারণ এটা এখনো আসেনি কখনো পরীক্ষায়, কিন্তু আমরা দেখে রাখবো। ট্যান থিটা, এখান থেকে থিটা বের করবো, সাইন ফাই ডিভাইড বাই ল্যামডা প্রাইম বাই ল্যামডা মাইনাস কস ফাই। আশা করি বুঝতে পেরেছো। ফাই ফোটনের বিক্ষেপণ কোণ, ল্যামডা তো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর ল্যামডা প্রাইম মানে কি, বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য।
তো সেগুলো বের করে নিয়ে আমি এখানে বসাই দিলে চলে আসবে কি বিক্ষিপ্ত ইলেকট্রনের কোণটা চলে আসবে। ঠিক আছে, দেখো বাকি পরিচয় এখানে লেখা আছে। সো তোমাদের জন্য এখানে একটু নোট করে দিয়েছি যদি তোমাদের এখান থেকে প্রয়োজন হয়। সো তুমি জানো খুব দ্রুত দেখে ফেলতে পারো, পরীক্ষার একটু রিভিশন দিয়ে গেলে, কারণ শুধু বেশিটা মনে থাকবে না, কারণ অনেক বেশি তুমি প্র্যাকটিস পাবা না, বইয়ে পাবা না, এই জন্য তারপরে একটু কষ্ট করে মনে রাখবো। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মারিয়া বলেছো গুড। এবার চলো তাহলে আমরা এইটা দিয়ে দু একটা ছোট ছোট প্রশ্ন করি, তারপরে আমরা নেক্সট ডে তো লাস্টে প্রশ্ন সলভ করবো কিছু, কিন্তু তারপরে আমরা এখান থেকেও দেখি। এগুলো দিয়ে দেখবো যে প্রশ্ন একটু কম আছে টেস্ট আমাদের কোশ্চেন ব্যাংকে, কারণ এগুলো একটু কম আসে। তারপরে আমরা দেখি আসো যে কয়েকটা করা সম্ভব আমরা সেগুলো করে রাখবো। কেমন, দেখো কি বলেছে, বলছে 0.124 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক রঙা এক্স রে একটি কার্বন ব্লক দ্বারা বিক্ষিপ্ত হয়ে 180 ডিগ্রিতে এক্স রে বিক্ষিপ্ত বিকিরণে তরঙ্গ দৈর্ঘ্য মান নির্ণয় করো। তাহলে দেখো 180 ডিগ্রিতে বলে দিচ্ছে, 180 ডিগ্রি বলছে তুমি এখানে স্পেশাল, তুমি জিনিসটা কষ্ট করে তোমার সূত্র লেখার দরকার নাই, তুমি ঠাস করে লিখে ফেলবা কি যে ল্যামডা প্রাইম বাই ল্যামডা সমান কি হবে ল্যামডা সি, শুধু ল্যামডা সি নাকি 2 ল্যামডা সি হতো, 2 ল্যামডা সি হতো। তো যেহেতু 180 ডিগ্রি এটা দেখে বুঝে গেলাম এটা কার কোণ দেখে নিতে হবে, বিক্ষিপ্ত ফোটনের কোণ। ওকে, সো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান হচ্ছে 2 ল্যামডা সি। এখন তোমাকে মান বের করতে বলছে কোন জিনিসটা, এক্স রে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের মান, তার মানে ল্যামডা প্রাইমটার মান বের করতে বলেছে। কি করবো আমরা, আসো এখানে ল্যামডা প্রাইমটা যদি বের করতে চাই তাহলে 2 ল্যামডা সি আর প্লাস কি চলে আসবে ল্যামডা, দ্যাটস ইট। এবার তুমি এখানে মানটা বসাই দাও, ল্যামডা সি এর মানটা তোমার মুখস্থ ছিল 0.02426 এরকম, এবং সেটা অ্যাংস্ট্রম এককে ছিল, এটা অ্যাংস্ট্রম এককে ছিল, আর এখানকার ল্যামডাটাও অ্যাংস্ট্রম এককেই দেওয়া, তাই আমি অ্যাংস্ট্রম এককেই লিখলাম। কত আছে 0.124। এবার টুস করে এটার যোগটা করে ফেলো তো কত আসে দেখো। তাহলে এটাই হচ্ছে তোমার এখান থেকে রেজাল্ট, এই যে তুমি যোগ করে দিবা, তুমি এখান থেকে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবা। সো এটা যোগ করলে কত আসতে পারে, সো দেখো চেক করো, এখানে হচ্ছে এটা যখন ডাবল করে দিবা তখন এটা কত আসবে, এটা আসবে 24 আছে আমাদের, তো 24 দুগুণ হচ্ছে 48, 48-এর সাথে 12 দিলে 60 জাতীয় কিছু একটা, দেখো তো 60-এর কাছাকাছি 100 কত আছে কাছাকাছি 0.075, একটু বেশি টিসে আসে, দেখো তো চেক করে দেখো তো যোগটা করলে কত আসে দেখো 172, ইয়েস 172। সো দ্যাটস ইট, তুমি জাস্ট এখানে হিসাব করে তোমাদেরটা দেখেই কিন্তু বসাই দিচ্ছি। ঠিক আছে, সো যোগটা করে ফেলো একটু, আসলে কত 0.172, বি নাম্বারটা তাই না, 1724 অ্যাংস্ট্রম। বাট মেক শিওর এটা যেহেতু অ্যাংস্ট্রম এককে, তুমি এখানে অ্যাংস্ট্রম এককটাই বসাচ্ছ, ন্যানোমিটারের সাথে অ্যাংস্ট্রম যোগ করলে তো তুমি যোগে ভুল আসবে। সো অ্যাংস্ট্রম ন্যানোমিটার বানায় নিবা। ওকে, সো ক্লিয়ার, দ্যাটস ইট। সো তুমি যদি এই জিনিসটা তোমার জানা থাকে তো তোমার জন্য কিন্তু কাজ অনেক সহজ, তুমি তার মানে এই জিনিসটাই তোমাকে কষ্ট করে একটু মনে রাখতে হচ্ছে, কষ্ট না, আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারলাম। এবার দেখো আরেকটা প্রশ্ন আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে বলেছে দেখো 0.24 এবার ন্যানোমিটারে দেওয়া আছে, খেয়াল করে দেখো, এত তরঙ্গ দৈর্ঘ্যে একটি এক্স রে ফোটন একটি নিশ্চল ইলেকট্রনকে আঘাত করলে বিক্ষেপিত ফোটনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বুঝতেই পারছো ল্যামডা ম্যাক্স বলেছিলাম, ল্যামডা প্রাইম ম্যাক্স আসলে, তো ল্যামডা প্রাইম ম্যাক্স কখন হবে, কত ডিগ্রিতে, 180 ডিগ্রিতে, মনে পড়ে? তুমি আবারও দেখো, জাস্ট আগের অঙ্কটি করে দিবা, তুমি লিখবা এখানে আমরা জানি হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান আমাদের কি ছিল 2 ল্যামডা সি, যদি 180 ডিগ্রিতে, তাহলে ল্যামডা প্রাইমটাই তুমি বের করে দিবা, তাহলে আসবে কত 2 ল্যামডা সি প্লাস হচ্ছে ল্যামডা, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ল্যামডা প্রাইম, এটাই হচ্ছে সেই ল্যামডা প্রাইম ম্যাক্স, এটাই আমাদের সেই ল্যামডা প্রাইম ম্যাক্স আসলে। সো গুণ করে দিচ্ছি আমরা, দেখো 2 ল্যামডা সি, সো এখানে আমাদের কত আসে 0.24 ন্যানোমিটার আছে, আর আমরা তো ওই মানটা শিখছিলাম হচ্ছে ও এটাও ন্যানোমিটারে আছে, তাহলে খেয়াল করে দেখো যে হচ্ছে আমাদের একটা কি হবে, আমরা এখানে আচ্ছা আমরা এটা করে দিচ্ছি, দেখো এখানে হচ্ছে এক কাজ করি, এখানে এটাকে আমি ন্যানোমিটারে বসাই দিই, ল্যামডা আমাদের ছিল কত, এই ল্যামডা আমাদের দেখো এটা আমরা যোগ করে দিচ্ছি আগে, এটা সরাসরি দাও 0.24 ন্যানোমিটার। সো এটাকেও ন্যানোমিটারে বসাতে হবে, আমরা এটা শিখছিলাম কি, এটা আমরা মুখস্থ শিখেছিলাম যে ভাই ল্যামডা সি ছিল আমাদের 0.02426 অ্যাংস্ট্রম, তাহলে ন্যানোমিটারে কত হবে এটা 0.2426 ন্যানোমিটার। ঠিক আছে, তুমি সেটা বসাই দাও 0.2426 ন্যানোমিটার। সো এই যে দুইটা তুমি যোগ করে দিলে, এখানে যদি তুমি যোগ করে দিলা, এটাই তোমার হচ্ছে উত্তর, সুন্দর চলে আসলো। ও আরেকটা কাজ করতে হবে, 2 তো আমাদের সামনে আছে, সেই 2টাকেও আমরা এখানে গুণ করে দিচ্ছি, সো 2 গুণ, সো এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, এই যে আর যোগ হচ্ছে এতটুকু। ওকে, সো এটাও তুমি হিসাব করলে উত্তরটা পেয়ে যাবা, কতটা পেয়ে যাবা দেখি, তোমরা বের করেছো অলরেডি হয়তো বা, ইয়েস অনেকেই বের করে ফেলেছো, হ্যাঁ মারিয়া বের করেছো, রিনা, তারপর হচ্ছে ফারজানা, গুড।
এ। তাহলে আমাদের উত্তরটা চলে আসলো কত, খেয়াল করে দেখো 0.24485, উত্তর কত হবে, ন্যানোমিটার। তার মানে এই জন্য আমরা শিখে রাখলাম, এই হচ্ছে এই সূত্রটা শিখে রাখলাম, যেন পরীক্ষা আসলে আমরা কষ্ট করে বড় বড় সূত্র লিখে বারবার মান বসাতে না হয়, তুমি যেন একদম দ্রুত করে ফেলতে পারো। তো আশা করি এখান থেকে দুইটা জিনিস মনে থাকবে। আর আরেকটা জিনিস কিন্তু বলেছিলাম যে যদি জিজ্ঞেস করতো এখান থেকে যে আমাদের ইলেকট্রনের বিক্ষেপণ কোনটা, কত হলে কী লিখতে, এখানে ইলেকট্রনের বিক্ষেপণ কোনটা কী দিয়েছিল, tan থিটা দিয়েছিল। সেটা একটু মনে রাখতে পারো আর কি, এক্সট্রা হিসেবে, ঠিক আছে। যাই হোক, আশা করি এই টপিকটা ছোট্ট করে ক্লিয়ার। আমরা সামনে এগুলোর আর যখন প্রশ্ন সলভ করে শুরু করবো, আরও দু একটা প্রশ্ন এগুলো পাবো। আশা করি পুরো ব্যাপারটাই ক্লিয়ার। ওকে, এরপর চলো আমরা দেখে ফেলি হচ্ছে দ্য ব্রগলি। তার আগে বলো সবাই এটুকু ক্লিয়ার কিনা, পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা, অল্প জিনিস কিন্তু এখানে, হ্যাঁ। সো ক্লিয়ার কিনা একবার কমেন্টে সবাই লিখে ফেলো, ক্লিয়ার। ওকে, দ্য ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। সো যখনই এটা মানুষজন বুঝে গেল যে আলো আসলে ফোটন এবং তরঙ্গ দুইভাবেই সে আচরণ করছে। ফোটন মানে কণা, তার মানে আলো তরঙ্গ এবং কণা এই দুইটা ধর্মে আসলে আলো শো করে। সো আমরা এই জিনিসটা হচ্ছে আলোর অধ্যায়গুলোতে জেনেছি যে আলো কিন্তু ফোটন, এবার আমরা এটাও জানি যে আলো হচ্ছে কি, যে তরঙ্গ। সো আলো কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই শো করে। তখন তা ব্রগলি চিন্তা করলেন যে আলো যেহেতু এরকম ধর্ম শো করছে, তার মানে পদার্থ গঠনকারী যে কণাগুলো রয়েছে, যেমন ইলেকট্রন বা ইত্যাদি, সো এই যে ক্ষুদ্র কণাগুলো, এরাও তো কণা, আসলে আমরা কণাই বিবেচনা করি। সো এরাও কি তরঙ্গ ধর্ম আসলে শো করবে, এদেরও কি তরঙ্গ ধর্ম থাকবে? তিনি চিন্তা করলেন এবং তিনি এটাও বিশ্বাস করলেন যে হ্যাঁ, যে এরকম যে পদার্থ সৃষ্টিকারী যে ক্ষুদ্র কণাগুলো রয়েছে, যেমন ইলেকট্রন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই শো করবে। তার মানে তাদের কণা ধর্মের সাথে সাথে একটা তরঙ্গ ধর্মের একটা প্রপার্টি পাওয়া যাবে। এটা অবিশ্বাস্য মনে হয়। অথবা যে কোনো হচ্ছে একটা গতিশীল কণার মধ্যে কণা ধর্ম তো আছেই, কিন্তু তার সাথে একটা তরঙ্গ ধর্মও থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এবং এটা কিন্তু পরবর্তীতে কিছু বিজ্ঞানী কিন্তু এটা কিন্তু প্রমাণ করেছে, হ্যাঁ। সো 1927 সালের দিকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে না এটা ঠিক। তার মানে কোনো আলো তো আমরা জানি যে আলো কণা এবং তরঙ্গ দুইটা ধর্ম শো করে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রনও কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। তেমনি কোনো চলমান কণা, হ্যাঁ, তারও কি থাকবে, একই সাথে কণা ধর্মও থাকবে এবং তরঙ্গ ধর্মও থাকবে, ঠিক আছে। সো এই যে দুইটা ধর্মই শো করে, সো এটাকেই কিন্তু উনি আসলে এক্সপ্লেইন করেছে দ্য ব্রগলি। আর কোনো একটা বস্তুর যখন আমি এভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করছি, তখন সেটাকে বলা হচ্ছে কি, ওই বস্তুর যে দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এবং সেটা দেখো কিভাবে বের করে ফেলা যায়। সো আমরা অলরেডি জেনেছি যে যখন কণা হিসেবে কাজ করে, তখন সেক্ষেত্রে আমরা লিখে ফেলি যে হচ্ছে দেখো E=h/f, f হচ্ছে কম্পাঙ্ক। এবং আমরা এটাও জানি যে আইনস্টাইনের যে ভর শক্তি সম্পর্ক ছিল, সেখান থেকে লেখা যায় কি mc²। এই দুইটা জিনিস থেকে আমরা বের করে ফেলতে পারি চাইলেই যে হচ্ছে কণা ধর্ম তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতেছি এভাবে যে hf সমান হচ্ছে লিখতেছি আমরা mc², ঠিক আছে। এবার তুমি খেয়াল করো, এই যে hfটা থাকলো, আমরা এখানে কাজ করি যে এখানে f এর পরিবর্তে লিখে ফেলে হচ্ছে c/λ। আর এখানে থাকলো আমাদের কি, দেখো যে থাকলো হচ্ছে আমাদের mc/c, এভাবে রাখলাম আমরা, ঠিক আছে। সো mc/c, তাহলে একটা c যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দেখো h/λ সমান, দেখো এই c একটা কাটা যাচ্ছে, আর mc থাকলো। আর mc মানে কি, দেখো ভর আর বেগ, তাহলে ভর বেগ। তাহলে আমরা বলতে পারি h/λ সমান p, বা আমরা বলতে পারি হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যটা কি বলতে পারি, এভাবে বলতে পারি h/p। আবার যদি আমাদের এই ভরবেগটা না দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারবো আলাদাভাবে ভর ইন্টু বেগ, এভাবে লিখতে পারবো কোনো চলমান কণার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। আবার আমরা আরেকটা জিনিসও জানি, এই যে আমাদের পি, এই পি এর পরিবর্তে লেখা যায় আরেকটা জিনিস লেখা যায়, সেটা সকলে জানো, ইকের সমান আমরা জানি p²/2m। তাহলে গতিশক্তি যদি কখনো দেওয়া থাকে, সেখান থেকেও লেখা যায়। তাহলে পি সমান কি হবে, দেখো 2 সাথে হচ্ছে আমাদের ইকে, আর হচ্ছে আমাদের কি থাকবে 2e আর হচ্ছে আমাদের কি m। তাহলে পি সমান 2.5 গুণ করে দিলাম, আর স্কোয়ার ছিল রুট করে দিলাম। তাহলে পি এর পরিবর্তে এই জিনিসটা লেখা যায় পি সমান √2e²m। সো পি এর পরিবর্তে লিখে দিলাম আমরা হচ্ছে √2e²m, ঠিক আছে। সো এই হচ্ছে দেখো লাস্টে, তাহলে আমি এই জিনিসটাকে একেবারে বক্স করে দিলাম। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, দ্য ব্রগলির তরঙ্গ।
দৈর্ঘ্য থেকে। দ্য ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, যে এরকম ল্যামডা সমান h/p। এখানে তুমি খেয়াল করে দেখো তরঙ্গ ধর্ম আর এই যে কণা ধর্ম এদের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এদের মধ্যে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। এদের গ্রাফটা কীরকম হয়, এদের মধ্যে গ্রাফটা হবে হচ্ছে এরকম, যে আমাদের এই ল্যামডা, ঠিক আছে, তুমি যদি ল্যামডা আর হচ্ছে এই পি এর যদি গ্রাফটা আঁকো তুমি দেখবা যে গ্রাফটা কীরকম হবে, ব্যস্তানুপাতিক যেহেতু। তো তুমি দেখো এখানে হচ্ছে তুমি এই ল্যামডা আর পি এর যদি গ্রাফটা আঁকো তুমি দেখবে কি এরকম ব্যস্তানুপাতিক হবে। হ্যাঁ, ব্যস্তানুপাতিক হবে, আয়তাকার অধিবৃত্ত হবে আর কি। সো ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/mv, ল্যামডা সমান ল্যামডা সমান হচ্ছে এখানে একটু আমাদের ভুল হয়েছে, আমাদের এখানে ছিল হচ্ছে কি দেখো h ছিল তাই না, h/p লিখছি আমরা, তো এই সকল জায়গাতে h থাকবে আসলে। সো একটু কারেকশন করে নিচ্ছি। সো ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/mv, ল্যামডা সমান h/2m। ওকে, এটা। এবং এই ইকে হচ্ছে গতিশক্তি, m হচ্ছে ভর, যে বস্তুটা তোমার দেওয়া থাকবে সেই বস্তুর ভর, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ। আর আরেকটি কথা আমরা এখানে লিখে রাখতে পারি যে আমাদের এই তরঙ্গ দৈর্ঘ্য আর এই কণা ধর্মের মধ্যে সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। সো লিখে রাখতেছি এভাবে যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, সে কথা আলাদা করে মনে রাখতে পারো। কণা ধর্ম আর হচ্ছে তরঙ্গ ধর্ম লিখতে পারি, তরঙ্গ ধর্মই লিখতে পারি, ঠিক আছে। সো কণা ধর্ম আর তরঙ্গ ধর্মের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সো দ্যাটস ইট, ল্যামডা সমান h/p, h/mv, h/ হচ্ছে এত। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি। এখান থেকে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলো দিয়ে কীভাবে কাজ টাজ করতে হয় আমরা নেক্সট টাইম দেখবো, ঠিক আছে। সো ল্যামডা সমান h/p, ল্যামডা সমান h/mv, আর হচ্ছে ল্যামডা সমান h/2m। ওকে, সো আশা করি এটা মনে থাকবে সবারই, দ্য ব্রগলির তরঙ্গ তত্ত্ব। এরপরে আমরা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা আসলে কিভাবে কি হলো দেখো। সো বিজ্ঞানীদের ধারণা ছিল যে আসলে প্রকৃতি যেভাবে কাজ করে এটা হচ্ছে একদম নিখুঁত। হ্যাঁ, সো আমরা যদি প্রকৃতির জিনিসগুলা বুঝতে পারি যে কোনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে জিনিস প্রেডিক্ট করতে পারবো। সো এই লক্ষ্য নিয়ে কিছু বিজ্ঞানী কাজ শুরু করে এবং পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন বা যা যা আছে আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল কণাগুলো রয়েছে, সো তাদের পর্যবেক্ষণ করার তারা চেষ্টা করে এবং তারা ওই ক্ষুদ্র কণাগুলোর একই সাথে তাদের অবস্থানটা কোথায় এবং ভরবেগগুলো কোথায়, এগুলো এক্স্যাক্ট অবস্থান বা মান তারা নির্ণয় করার চেষ্টা করে। কারণ সেগুলো যদি এক্স্যাক্ট ভালোভাবে নির্ণয় করা যায় তাহলে আমরা সেই জিনিসগুলোর উপরে বেস করে আরও কিছু সিদ্ধান্ত আসলে যাইতে পারবো। তখন এই হাইজেনবার্গ বলল যে না, এই কাজটা আসলে করাই যাবে না, এটা সম্ভবই না। তুমি চাইলেই কোনো একটা চলমান কণার তুমি তার অবস্থান এবং ভরবেগ একই সাথে সঠিকভাবে পরিমাপই করতে পারবে না, তোমার পক্ষে সম্ভবই না। সো যদি অবস্থানটা খুব ভালো মতো তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়বে। আবার ভরবেগটা তুমি যদি খুব সঠিকভাবে নির্ণয় করতে চাও তাহলে অবস্থানটা আবার অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সো এই জিনিস বললেন হচ্ছে হাইজেনবার্গ, এবং এই জিনিসটাকেই তিনি হচ্ছে আমরা যখন নীতি আকারে যখন প্রকাশ করি দেখো কীভাবে লিখতে পারি। সো তার কথাটা ছিল কি যে অবস্থানের তুমি যদি অবস্থান যদি খুব ভালো মতো মাপতে যাও তাহলে ভরবেগ অনিশ্চিত হবে। সো ভরবেগের এই অনিশ্চয়তাটাকে আমরা বলি হচ্ছে ডেল পি, ভরবেগের অনিশ্চয়তা। ডেল পি মানে কি, ভরবেগের অনিশ্চয়তা। আর ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। একটা সঠিকভাবে মাপতে গেলে আরেকটা অনিশ্চিত হয়ে পড়ে, আরেকটা সঠিকভাবে মাপতে গেলে অন্য একটা অনিশ্চিত হয়ে পড়ছে। তাহলে এই যে অনিশ্চয়তাগুলা, অবস্থানের অনিশ্চয়তা, তারপরে ভরবেগের অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার যে গুণফলটা এটা সবসময় কি হবে তিনি বলেছিলেন যে অবস্থানের অনিশ্চয়তা সবসময় প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা তার চেয়ে বড় হবে। তার মানে অনিশ্চয়তা থেকেই যাবে, তুমি এর চেয়ে নিম্ন মানে ভুল হচ্ছে মানে এর চেয়ে আরও সঠিকভাবে তুমি মাপতে পারবা না, মানে তোমার এতটুকু অনিশ্চয়তা মিনিমাম থাকবেই। হ্যাঁ, সো ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এইচ, মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তিনি বলেছিলেন। পরবর্তীতে এটাকে কারেকশন করা হয়। সো এটা কারেকশন হয়ে চলে আসে হচ্ছে জিনিসটা এরকম যে এটার কারেকশন ফর্মটা হচ্ছে, হ্যাঁ, সো কারেকশন ফর্মটা কি আসে, যে সঠিক ফর্মটা কি আসে, দুই ধাপে কারেকশন হয়, তারপর আমরা সরাসরি কারেকশন ফর্মটা লিখে দিচ্ছি। তো কারেকশন ফর্মটা হয় হচ্ছে এরকম যে ডেল এক্স ইন্টু ডেল পি, যে অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফলটা হবে, অবস্থানের গুণফলটা হবে প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান, এরকম আমরা পড়েছিলাম, সেটা আসবে কি যে এই স্কাট বলা হয়, তার মানে প্ল্যাঙ্কের ধ্রুবক না, এই স্কাট বাই টু এর সমান বা তার চেয়ে বড় হবে। এখন এই স্কাট বাই টু মানে কি সেটা আমরা একটু লিখে নিচ্ছি এখানে। সো ডেল এক্স, এগুলো দিয়ে অঙ্ক কীভাবে করতে হয় দেখাই দিব। এই স্কাট এটা মানেই হচ্ছে এই স্কাট, এই জিনিসটার মানেই হচ্ছে h/4 পাই। দেখো আমি সাদা করে দিলাম জিনিসটাকে, এই স্কাট
এটা মানেই হচ্ছে h/2 পাই, সরি h/2 পাই। আর নিচে যে 2টা আছে সেই 2টা যদি আমরা আরো বারো গুণ করে দিই তাহলে পেয়ে যাব হচ্ছে কি h²/2 এর মান। অর্থাৎ তুমি এভাবে মনে রাখবা যে ডেল এক্স ইন্টু ডেল পি আসবে হচ্ছে কত h/4 পাই এর সমান বা তার চেয়ে বড়। তার মানে এই যে এই কথাটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর এই কথাটার মানেই হচ্ছে এটা। তো তুমি দুইভাবেই মনে রাখতে পারো যে অর্থাৎ তুমি যদি কোনো চলমান কণার অবস্থানটা সঠিকভাবে মাপতে চাও ভরবেগটা অনিশ্চিত হয়ে যাবে, আর ভরবেগটা সঠিকভাবে মাপতে গেলে অবস্থান অনিশ্চিত হয়ে যাবে, একটা অনিশ্চয়তা থেকেই যায়। সো এই যে দুইটা অনিশ্চয়তার গুণফলটা মিনিমাম কি হবে দেখো, যে প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা তার চেয়ে বড় তিনি বলেছিলেন, পরবর্তী কারেকশন হয়ে আমরা কি পাইলাম যে প্ল্যাঙ্কের ধ্রুবক /4 পাই তার সমান বা তার চেয়ে বড়। ঠিক আছে, তো এটা কার কার জন্য? এটা হচ্ছে আমাদের অবস্থান এবং হচ্ছে ভরবেগের জন্য। দেখো এটা অবস্থান এবং ভরবেগের জন্য। এবার এই জিনিসটাকে আমরা লিখতে পারি আরো কিভাবে দেখো, তাহলে আমরা তো লিখে ফেললাম এভাবে যে ডেল এক্স আর হচ্ছে ডেল পি, তাহলে সরাসরি সূত্র আমরা লিখে ফেলতেছি এভাবে যে h/2, এটা তুমি মনে রাখতে পারো। আবার এই জিনিসটাই লেখা যায় আবার কার জন্য জানো? শক্তি এবং সময়ের ক্ষেত্রে। শক্তি এবং সময়ের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে শক্তি আর সময় তুমি একই সাথে নির্ভুলভাবে মাপতে পারবা না, অনিশ্চয়তা থেকে যাবে। সেই অনিশ্চয়তাটা কি আসবে? h²/2 তার সমান বা তার চেয়ে বড়। এবং এই জিনিসটা আরও লেখা যায় হচ্ছে ডেল এল এবং ডেল ফাই, তাহলে হচ্ছে শক্তি এবং সময়ের ক্ষেত্রেও লেখা যায়। আবার দেখো ডেল এল মানে কি? কৌণিক ভরবেগ, আর ডেল ফাই মানে কৌণিক অবস্থান। এটা ছিল অবস্থান ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ কৌণিক অবস্থান। ঠিক আছে, আমি এটাকে আগে পরে করে লিখি, সমস্যা হবে না কোনো, একই জিনিস, সব বোঝার সুবিধার জন্য। এটা ছিল অবস্থান, এটা হচ্ছে কৌণিক অবস্থান। এটা ছিল ভরবেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, একই জিনিস, আগে পরে লিখে সমস্যা নেই, গুণাকারিত আছে। সো এটা কি হবে আমাদের দেখো আসবে, এটাও সেম h²/2। তার মানে আমরা এটার জন্য তো লিখতে পারি, সাথে সাথে এইটা এবং এটার জন্য লিখতে পারি। আর এই জোড়াগুলোকে বলা হয় যে হারমিশিয়ান জোড়। যে এই যে আমরা লিখলাম ডেল এক্স আর ডেল পির ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করি, ডেল ই এবং ডেল টি এর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করা যায়, এবং ডেল ফাই এবং ডেল এল এর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করা যায়। তাই এই জোড়াগুলোকে একটা নাম দেওয়া হয়, এই জোড়াগুলোকে বলা হয় যে হারমিশিয়ান। এই জোড়াগুলোকে বলা হয় হারমিশিয়ান জোড়। হ্যাঁ, হারমিশিয়ান জোড়। ঠিক আছে, এটা কি বলা হয়? হারমিশিয়ান জোড়। ঠিক আছে, যাই হোক, আশা করি জিনিসটা মনে থাকবে। সো তোমাকে ফর্মুলাকে এভাবে মনে রাখতে হবে যে অবস্থান এবং হচ্ছে ভরবেগ, শক্তি এবং সময়, কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ, এদের ক্ষেত্রে এই গুণফলটা এভাবে লেখা যায়। ওকে, সো মনে থাকবে জিনিসটা। ওকে, ঠিক আছে, সো এই জিনিসগুলো দেখে নাও, আমরা এগুলো দিয়ে এক্সাম্পল সলভ করবো। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো দুই একটা আমরা এক্সাম্পল সলভ করি। এই সূত্রগুলো জানি, আসলে একজন বলেছে যে এই সূত্রগুলো জানি দেখতে কেমন কেমন। সো এই সূত্রগুলো দেখতে কেমন কেমন হলেও অঙ্ক কিভাবে করবো আমরা দেখি। এগুলো কেমন কেমন জানো, কারণ এগুলো আমরা খুব একটা বেশি ইউজ করি না, এগুলো আমাদের খুব একটা বেশি ইউজ করতে হয় না, এই জন্য মাঝে মাঝে দেখা হয় পরীক্ষার আগে, অথবা মাঝে মাঝে হঠাৎ রিভিশন দিতে গেলে সাথে দেখা হয়, এছাড়া দেখা সাক্ষাৎ কম হয়। এগুলো দেখতে কেমন কেমন লাগে। সো একটা প্রশ্ন দেখি, বলছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কি ইলেকট্রনের অবস্থান 0.2 এর মধ্যে নির্ধারণ করা হয়? তাহলে অবস্থানটা নির্ধারণ করা হয়, অবস্থান মানে ডেল এক্স, অবস্থানটা নির্ধারণ করা হয় কত এর মধ্যে? 0.2 অ্যাংস্ট্রমের মধ্যে। অ্যাংস্ট্রম, এখানে অ্যাংস্ট্রম, এ দেওয়া মানে কি অ্যাংস্ট্রম, এখানে এই ডিগ্রি হবে। অ্যাংস্ট্রম নির্ধারণ করা হয়। এখন বলছে ইলেকট্রনের ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা নির্ণয় করো। এখন সরাসরি বলেছে তোমাকে ভরবেগ নির্ণয় অনিশ্চয়তা, সরাসরি বলছে কি ভরবেগের অনিশ্চয়তা নির্ণয় করো। সো সিম্পল, তুমি জাস্ট সূত্রটা লিখবা, দেখো খুবই সিম্পল, খুবই সিম্পল। কিন্তু তুমি সূত্রটা লিখে ফেলবে এভাবে যে আমরা জানি ডেল এক্স ইন্টু ডেল পি, যেহেতু বুঝে গেলাম অবস্থান এবং শুধু ভরবেগের কথাই বলেছে, বা রৈখিক ভরবেগ বলতে পারি এটাকে। সো সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কি হবে? আমরা সূত্র জানতাম তো এরকম, তাই না? h²/2। তো তুমি এভাবে না মনে রেখে তুমি পরীক্ষার হলে এভাবে লিখে ফেলতে পারবা সরাসরি, বড় বা তার চেয়ে সমান, তো তুমি সমান দিয়ে লিখতে পারবা। আর এটাকে সরাসরি লিখে ফেলতে পারবো চাইলে আমরা রাখি h/4 পাই। ব্যাপারটা এমন না যে h/4 পাই লিখলে সমান দিতে হয়, এমন কিন্তু আমরা সেটা পরীক্ষা লেখার সময় কি করবো? শুধু সমান দিয়েই করবো আর কি। সো পরীক্ষা লেখার সময় আমি এখানেই সমান দিয়ে দিচ্ছি। সো পরীক্ষায় তুমি ডাইরেক্ট সমান দিয়ে লিখতে পারবা, নো প্রবলেম। সো এবার দেখো তোমাকে মান বের করতে বলছে ভরবেগের অনিশ্চয়তা। সো ভরবেগের অনিশ্চয়তা বের করতে হয়, তাহলে কি হবে খেয়াল করো, এখানে আসবে h/4 পাই, এটা গুণ ছিল, নিচে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মানগুলো বসাই দেওয়ার চেষ্টা করি আমরা এখানেই, তোমরা একটা উত্তরে পৌঁছায় যাবা। দেখো এইচটা মুখস্থ আমাদের 6.63 10⁻⁻34। হ্যাঁ, এসআই এককে বসাই দিলাম। 4 পাই তো আমরা জানি 3.14। ডেল এক্সটা দেখো 0.2, আর অ্যাংস্ট্রম তো রাখা যাবে না, মিটার নিতে হবে 10⁻10। শেষ, উত্তর চলে আসবে। আর ভরবেগ জানি যে ভরবেগ কি কেজি মিটার পার সেকেন্ড, সেটা তো আমরা জানি।
সো এভাবে করে ফেলবা, দেখতে কেমন কেমন হলে অঙ্ক করা কিন্তু সহজ আছে, ঠিক আছে। কাট মানে কি, একজন জিজ্ঞেস করছে ভাই কাট মানে কি, এই যে এইচ কাট, এই এইচ কাট মানে হচ্ছে h/2 পাই, আগের পেজে দেখালাম ওই যে হলুদ আর সাদা দিয়ে, এইচ কাট মানে h/2 পাইকে একটা নাম দেওয়া হয়েছে এইচ কাট, এই যে এইচ লিখে কাটা, এই জন্য বলেছে এইচ কাট বলে এটাকে, বুঝতে পারছো, এই হচ্ছে জিনিস। ওকে হ্যাঁ ঠিক আছে, এটা বলে দিলাম। ওকে দেখো পরেরটা আমরা দেখি ফেলে আসো। এবার দেখো বলছে এত কিলো, দেখো কি বলেছে, এত কেইভি, তার মানে কিলো ইলেকট্রন ভোল্ট গতিশক্তির একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সাথে নির্ণয় করা হলো। অবস্থান ও ভরবেগ একসাথে নির্ণয় করছে। যদি অবস্থান 1 অ্যাংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয় তবে ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার নির্ণয় করো। ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার, তো তুমি আগে বের করবা অবস্থানের অনিশ্চয়তা এত হলে ভরবেগের অনিশ্চয়তা কত হয় সেটাকে বের করবা, পরে আমরা হার বের করবো। তাহলে দেখো আমরা সূত্র এবার দ্রুত লিখি। আমরা জানি ডেল এক্স আর ডেল পি সমান কি লেখা যাবে, সরাসরি লিখতেছি আমরা, কিন্তু আমরা ওই কাটমাট লিখলাম না এখানে, তাহলে আমরা সরাসরি লিখে দিলাম এইচ বাই কত আসবে আমাদের এখানে 4 পাই, ডেল এক্স ডেল পি h/4 পাই। এখন আমরা এখানে মান বসাই দিয়ে আসো, অবস্থানটা দেওয়া আছে, ভরবেগটা আমরা বের করবো। সো ভরবেগটা কি হবে এখানে, অ্যাজ ইউজুয়াল আমরা বসাই দিচ্ছি এখানে h/4 পাই ইন্টু হচ্ছে ডেল এক্স, আর তুমি এখানে বসাই দিবা কি, এখানে খেয়াল করো এইচ এর মানটা কত 6.63 10⁻34, আর 4 পাইটা আমরা বসাই দিচ্ছি এখানে, 4 পাই হচ্ছে কত 3.1416, হ্যাঁ, আর ডেল এক্সটা কত 1 অ্যাংস্ট্রম, আর অ্যাংস্ট্রমকে মিটার বানাবো কিভাবে 10⁻10, একজন এইটুকু হিসাব করে ফেলো, এই মানটা হিসাব করে ফেলো। সো এগুলো পরীক্ষায় আসলে মনে করো ইঞ্জিনিয়ারিং টাইপ এগুলো আসতে পারে, কারণ যেহেতু অনেক বেশি ক্যালকুলেশন আছে, বা এটা তুমি চাইলে হাতে হাতে কিছু কাটাকাটি করে বের করে ফেলতে পারবা। কীরকম দেখো 3.14 আছে তাই না, এই 3.14 দেখো আমি তোমাকে একটা ক্লোজ একটা হিসাব করার চেষ্টা করি, তোমরা ক্যালকুলেটর একজন করো, আমি তোমাকে ক্লোজ এই হিসাব দেখানোর চেষ্টা করি। 3.14 এখানে 6.6, এটাকে কাছাকাছি হিসাব করলে 2 লেখা যায়, কাছাকাছি লেখা যায়। এখানে আছে 4, 2 আছে, এখানে আছে 4, তাহলে নিচে থাকবে 2, তাহলে লাইনটা কি থাকলো দেখো, উপরে কিছুই নাই, শুধু নিচে 2 আছে, 2 মানে কত হাফ, আর হাফ মানে কত 0.5, পাওয়ারটা হিসাব করো, এখানে আছে 34, এখানে আছে 10, তাহলে এই -10 উপরে গেলে প্লাস হয়ে যাবে, তা থাকবে কত 10⁻24। যারা হিসাব করে দেখবা এটার খুবই ক্লোজ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটার কাছাকাছি কিছু একটা আসবে, হ্যাঁ এটার কাছাকাছি কিছু একটা আসবে। হ্যাঁ হ্যাঁ এই যে আজাদ মিয়া বের করেছে 5 × 10⁻25, হ্যাঁ দেখো 5 এখানে 0.5, এখানে তো পাওয়ার 1 কম বেশি হয়েছে, দেখছো হাতে হাতে কিন্তু বের হয়ে গেল, এটা ডেল পি বের হয়েছে। কিন্তু আমাদের তো অন্য জিনিস বের করতে বলেছে, আমাদের এখানে বের করতে বলেছে দেখো কি, যে যে হচ্ছে শতকরা হার, অনিশ্চয়তা শতকরা হার। তাহলে লিখতেছি আমি এখানে লিখতেছি, উপরে একটু কাজ আছে, আমি এখানে লিখে নিচ্ছি যে অনিশ্চয়তার 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 শতকরা হার, অনিশ্চয়তার শতকরা হার। সো অনিশ্চয়তার শতকরা হার, সো অনিশ্চয়তার শতকরা হার সমান কি হবে দেখো, এরকম হবে যে এই যে আমাদের ভরবেগ ছিল, আর এখানে ভরবেগের যে অনিশ্চয়তা ইনটু হচ্ছে 100%, হ্যাঁ এই কাজ। তো আমি তো ডেল পি জানি, ডেল পি বের করেছি, কিন্তু পি কোথায়, ভরবেগটা কোথায়? সো ভরবেগটা আমরা এখানে শুধু ভরবেগটা বের করার চেষ্টা করব। কিভাবে দেখো, এই দেখো দেওয়া আছে এত গতিশক্তি সম্পন্ন, আর আমি তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম একটু আগে, গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক ছিল। সো আমি লিখতে পারবো কি 2 মনে আছে যে 2 ইন্টু হচ্ছে কি এম, এরকম সূত্র ছিল একটা, তো সেটা আমি বসাই দিচ্ছি এখানে, পি সমান, তাহলে আমাদের কাজ একটু দ্রুত হয়ে যাবে, 2 এখন তুমি এখানে মানগুলো বসাই দিলেই উত্তরটা পেয়ে যাবা। তবে অবশ্যই এককগুলো ঠিকঠাক বসাতে হবে। বলেছিল 1 কিলো, কিলো মানে কি 1 ইন্টু হচ্ছে কত 1000, আমি সবটা গুণ করে দিই তুমি যেন বুঝতে পারো। আর এটাকে আমরা কি করব, ইলেকট্রন ভোল্ট থেকে জুল বানাবো। জুল বানাবো কিভাবে, 1.6 10⁻19 দিয়ে গুণ, হ্যাঁ এত দিয়ে গুণ করব। আর এম এটা কিসে ছিল, এটি ইলেকট্রনের কথা বলছিল, সো ইলেকট্রনের এম বসাই দেবো। ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 ইন্টু 10⁻31। সো এটা তোমার পক্ষে হ্যান্ড ক্যালকুলেশন করা বের করে টাফ, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। সো এই ধরনের দেখো এটা কোথাও আসেনি, তোমাদেরকে জাস্ট দেখিয়েছি যে হ্যাঁ এভাবে করে তুমি অঙ্কগুলো হতে পারে। সো তুমি আইডিয়া রাখো এখান থেকে। সো পি বের করেছো, এখানে বসাই দিলে শতকরা হার চলে আসবে, অনিশ্চয়তা শতকরা হার, ঠিক আছে। ওকে হ্যাঁ, তৌহিদ খান বের করেছো 5.27, দেখো তাহলে 5.27, তাহলে 5 কিন্তু আমাদের চলে এসেছে। এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি শুধু 5 ইন্টু 10⁻25,
বা এটাকে আরও অ্যাকুরেটলি যারা ক্যালকুলেটারে বের করছে তারা কিন্তু 5.27 পেয়েছো, আমরা কাছাকাছি মান পেয়েছি। সো এটা তোমাদের পক্ষে টাফ হবে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, ক্যালকুলেটার আপাতত করে নিয়মটা শিখে রাখো, অঙ্কটা শিখে রাখো, যারা সিকের ওয়েট বা ইঞ্জিনিয়ারিংগুলোতেও দিবা কাজে লাগবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে ফাইন, আমরা বুঝতে পেরেছি এটা। এবার দেখো আমরা এবার একটু আসি হচ্ছে এক্স রশ্মি। সো এক্স রে তুমি দেখবা হচ্ছে এক্স রে আমাদের আছে, এক্স রে উৎপাদন, এক্স রশ্মি উৎপাদন, হ্যাঁ। সো এক্স রশ্মি উৎপাদনের ক্ষেত্রে তুমি দেখবা ব্যাপারটা কীরকম হয়, এরকম হয়। তোমাকে একটু জাস্ট আইডিয়া দিই যে অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, জাস্ট আইডিয়া দিচ্ছি একটু, অ্যানোড ক্যাথোড থাকে। ব্যাপার তোমাকে জাস্ট আমি মেন কথাটুকু বলতেছি। ব্যাপার যেটা হয় যে এই দণ্ডকে, এই ধাতব দণ্ডকে, এই ক্যাথোড অ্যানোড যে থাকে এদের মধ্যে একটা থেকে কি হয়, ইলেকট্রন আসে, এসে অন্য একটা আমাদের ধাতব পাতে আঘাত করে। তার মানে আমরা ইলেকট্রন দিয়ে একটা ধাতব পাতে আঘাত করে সেখান থেকে এক্স রশ্মি নির্গত করতে পারি। তোমরা দেখবে তোমাদের বইটা লেখা আছে এক্স রশ্মি উৎপাদন, একবার রিডিং পড়তে পারো, অনেকেই হয়তো পড়োই নি এতদিনে, কিন্তু একবার রিডিং পড়তে পারো। আমার সূত্র দরকার, সেটা আমি তোমাকে একটু পরে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যখন এটাকে হিট করা হয়, এটাকে উত্তপ্ত করা হয়, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রনটা কি করে, এই যে এখানে এসে আঘাত করে, ইলেকট্রনটা বের হয়, ইলেকট্রনটা বের হয়ে এই একটা ধাতব পাতে এসে আঘাত করে। ধাতব পাতে যখন আঘাত করে কিছু পরিমাণে শক্তি এখানে শোষিত হয়। ও যে গতিশক্তি নিয়ে আসলো, সেই গতিশক্তির কিছু অংশ এখানে শোষিত হয়, এই কিছু অংশ এখানে হিট শোষিত হয়, এবং বাকি শক্তি দিয়ে এখান থেকে বের হয়ে যায়, এটা এক্স রশ্মি নির্গত হয়। তাহলে এক্স রশ্মিটা যে নির্গত হইলো তার কম্পাঙ্ক যদি এফ হয়, তাহলে সে কতটুকু শক্তি নিয়ে গেল, সাপোজ এইচ এফ শক্তি নিয়ে গেল। এখন ও মোট শক্তি নিয়ে আসলো, দেখো একটা গতিশক্তি নিয়ে সে আসলো, কিছু শক্তি এখানে অ্যাবজর্ব হইলো, বাকিটুকু কি হয়েছে এখানে, বাকিটুকু এখানে মানে সে চলে গেছে বাকি শক্তি নিয়ে। মেন ঘটনা, ইলেকট্রন একটা ধাতবপাত থেকে এসে এই ধাতবপাত যখন আঘাত করলো, এই ধাতবপাত কিছু তাপ শক্তি শোষণ করে নেয়, তাপ শক্তি শোষণ করে নেয়, আর বাকি শক্তিটুকু এক্স রে হিসেবে এক্স রে তার সাথে নিয়ে চলে যায়, তার কম্পাঙ্ক তাহলে এফ হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি সে শক্তি নিয়ে আসলো, ধরলাম তার শক্তির মানটা হচ্ছে ইভি, সে শক্তি নিয়ে আসলো হচ্ছে একটা গতিশক্তি নিয়ে সে আসলো ইভি, সেখানকার ভি বলতে আমরা বিভব পার্থক্য, আর ই হচ্ছে কি চার্জ। সো ভি বা ভি নট অনেক সময় লেখা থাকে, তো তুমি এখানে ভি দিয়ে মনে রাখতে পারো ইভি। আর খেয়াল করে দেখো আমাদের এইখানে দুইটা কাহিনী ঘটেছে, কিছু পরিমাণ তাপ শক্তি শোষিত হয়েছে, আর বাকিটুকু শক্তি নিয়ে সে চলে গেছে, এক্সট্রাটা চলে গেছে। তো সেখানে আমরা লিখতে পারি এভাবেই চাইলে যে ইভি সমান এই যে তাপ শক্তি শোষিত হলো এইচ, আর এখানে লিখতে পারি আমরা কি এইচ এফ শক্তি নিয়ে চলে গেছে, যাদের কম্পাঙ্ক এফ হয় এক্সট্রে, তো এক্সট্রে যে এফ কম্পাঙ্ক নিয়ে চলে গেল বের হইলো, তাহলে তার শক্তি হচ্ছে এইচ এফ। যদি কি হয় যে এখানে আমাদের এইচ এর মানটাই এই তাপ শক্তি শোষণ করছিল, এই মানটা যদি 0 হয়, তো কখন 0 হবে, যদি কি হয় যে আমরা কম্পাঙ্ক ম্যাক্সিমাম চাই এফ ম্যাক্সিমামের ক্ষেত্রে। সো এফ ম্যাক্স হতে হলে কি হবে, এফ ম্যাক্স হতে হলে আমাদের কি করতে হবে, এইচটা 0 হবে তখন, হ্যাঁ। তাহলে যদি এখানে তাপ শক্তি শোষিত না হয়, তো যতটুকু শক্তি নিয়ে আসছিল অতটুকু শক্তি নিয়ে এসে চলে যাবে, ম্যাক্সিমাম শক্তি নিয়ে এসে চলে যাবে, তখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ইভি সমান হচ্ছে এইচ এফ লিখতে পারি আমরা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম। এবার তুমি খেয়াল করে দেখো এই যে কম্পাঙ্কটা, এই কম্পাঙ্কটা হচ্ছে ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম কম্পাঙ্কের ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি এইচ এফ ম্যাক্স, তাহলে লিখতে পারি আমরা এভাবে, জিনিসটাকে লিখতে পারি হচ্ছে এভাবে, এইচ এফ ম্যাক্স সমান হচ্ছে ইভি, এটাকে তুমি মনে রাখতে পারো। তবে এখান থেকে আমরা আরেকটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এফ যদি ম্যাক্স হয় তাহলে আমরা জানি এফ সমান সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা হবে মিনিমাম। সো ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখি কি হয়, দেখো এভাবে লিখতে পারি, দেখো এইচ সি বাই ল্যামডা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এই যে, তাহলে এইচ সি বা সি এইচ বাই ল্যামডা মিনিমাম সমান হচ্ছে ইভি। সেটাকে কেউ চাইলে সূত্র আকারে মনে রাখতে পারে, আবার কেউ চাইলে জিনিসটাকে এভাবে মনে রাখতে পারে যে সুতরাং ল্যামডা মিনিমাম কত হবে, এক্সরে থেকে এক্সরে উৎপাদন হইলো, তো সেই ল্যামডা মিনিমামটা কত হবে, ওই এক্সরেটার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এটা কীভাবে বের করবো, দেখো যে তাহলে ইভিটা নিচে চলে আসবে, তাহলে সি এইচ বাই হচ্ছে কত ইভি, কেউ চাইলে এভাবেও সেটাকে মনে রাখতে পারে, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে সরাসরি মনে রাখবা এই তিনটা কথা, এইচ এফ ম্যাক্স সমান ইভি, সি এইচ বাই ল্যামডা মিনিমাম সমান ইভি, অথবা ল্যামডা মিনিমাম এত। সো এটা মনে রাখলেও হচ্ছে, এই দুটো মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তুমি মনে রাখো, সো এই দুটো তুমি বিশেষ করে মনে রাখো, আমি স্টার দিয়ে দিচ্ছি, এই দুটো তুমি মনে রাখো। এটা কখন, যখন তোমার এই যে এক্সট্রা উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত এক্সট্রাটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে সর্বোচ্চ কম্পাঙ্ক কত, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত, এভাবে বের করবা। পরিচয়গুলো বলে দিই, এইচ মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, এফ ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক,
আর ইভি হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে বিভব পার্থক্য। এখানে ভি বলতে কি বোঝানো হচ্ছে, ভি হচ্ছে কি এখানে বিভব পার্থক্য। কোনো কোনো জায়গায় তুমি দেখবা ভি নট লেখা থাকতে পারে, হ্যাঁ ভি নটও লেখা থাকতে পারে, ভি নট বা ভি যদি তোমাকে বলে বুঝে নিবা কি এখানে এক্স রে উৎপাদনের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বিভব পার্থক্য। ওকে, তাহলে সি এইচ বাই ল্যামডা মিনিমাম সমান ইভি, এই তো। আর তাহলে এইচ ম্যাক্স অথবা ল্যামডা মিনিমাম। সো এখান থেকে তোমাকে এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে এই অংশ থেকে, সেটা হচ্ছে এটা। এখানে দেখো তুমি তোমার বই দেখবা যে এক্সরের এই বেশ কিছু তোমার বৈশিষ্ট্য লেখা রয়েছে, হ্যাঁ বৈশিষ্ট্য ধর্ম। সো এগুলো তোমার দরকার হয় মাঝে মাঝে, হঠাৎ করে এগুলো থেকে অনেক জায়গায় প্রশ্ন আসে, যে তুমি খেয়াল করে দেখবা জাহাঙ্গীরনগর পরীক্ষাগুলোতে বেশ অনেক সময় কিন্তু এটা এসেছে। তো তোমাকে একটু একবার চোখ বলে রাখতে হবে যে এক্স সরলরেখায় চলে, তারপর দেখো হচ্ছে এদের চার্জ নাই, কোথায় লেখা চার্জ নাই আছে এখানে খুঁজলে বাবা। তারপর দেখবা এরা তড়িৎ ক্ষেত্র দ্বারা বা চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয় না, যে হচ্ছে প্রভাবিত হয় না। সো এগুলো তুমি দেখবা এখানে লেখা আছে, পড়লেই তুমি এখান থেকে পাবা। সো এটা বই থেকে একটু পড়তে হয়, সো অনেকে আলসেমি করবা, এই জন্য আমি স্লাইডেই দিয়ে দিলাম যেন একবার তোমার এই দেখো লেখা আছে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র বিচ্যুত হয় না, ওই যে চার্জহীন, এই যে চার্জ নাই। সো এই কথাগুলো তুমি পড়লে এখান থেকে পাবা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে আমাদের প্রশ্ন হয়। সো একবার পড়ে নিও, এটা কিন্তু তোমাদের জন্য আমি গুছিয়ে দিলাম যেন তোমাদের প্যারা কম হয়। দেখো আমরা তাহলে এক্স রে দিয়ে একটু অঙ্ক করি যেন বুঝতে পারো। দেখো একটি এক্স রে নলে 50 কিলোভোল্ট বিভব পার্থক্য, তার মানে ভি এর মান দেওয়া, হ্যাঁ বিভব পার্থক্য একটি ইলেকট্রন লক্ষ্য বস্তুতে আঘাত করে, হ্যাঁ একটি ইলেকট্রন লক্ষ্য বস্তুতে আঘাত করে সমস্ত শক্তি হারালে উৎপন্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোন তরঙ্গ দৈর্ঘ্য চাই এখানে, ল্যামডা মিনিমামই চাই। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা সূত্র শিখেছিলাম হচ্ছে এরকম যে হচ্ছে সিএইচ বাই হচ্ছে ল্যামডা মিনিমাম, আমরা সরাসরি ল্যামডা মিনিমাম শিখেছি, সেটাও লিখতে পারি আমরা যে ল্যামডা মিনিমাম, হ্যাঁ ল্যামডা মিনিমাম সমান আমাদের কি ছিল মনে করে দেখো সিএইচ বাই হচ্ছে কত ইভি। হ্যাঁ তুমি এখানে মান বসাই দিবা, সি এর মানটা কত 3 × 10⁸, এইচ এর মানটা জানো 6.63 10⁻−34, 34, আর ইভি হচ্ছে কত 1.6 × 10⁻−19, 10⁻- হচ্ছে 19, আর ভি কত বিভব পার্থক্য কত 50 কিলোভোল্ট, হ্যাঁ 50 কিলোভোল্ট, কিলো মানে কত 10⁻³ কিলোকে আমরা ভোল্ট বানাই দিলাম। এই তো এই হচ্ছে তোমার কাজ। এখন তুমি কাটাকাটি একটু চেষ্টা করতে পারো, আসো একটু হ্যান্ড ক্যালকুলেশন দেখায় কীভাবে করতে পারো। এটিকে মনে মনে তুমি 16 চিন্তা করো, 16, আর এখানে এটাকে মনে মনে 66 আছে, মানে 6.6 66 দেখতে পাচ্ছ, মনে মনে 64 চিন্তা করো, 4 × 16 64, তাহলে মোটামুটি 4-এর কাছাকাছি কিছু একটা আসবে, এক্স্যাক্ট 4 আসবে না, একটু কম বেশি হবে, 4-এর কাছাকাছি আসবে। বাকিটা তুমি খেয়াল করো, 3 দিয়ে এই 50 কে কাটলে কত হবে, কিছু তো পাচ্ছ না, কাটার দরকার নেই, আমরা এটা দিয়ে এটাকে কাটতে পারি। যেমন এখানে আমাদের হচ্ছে 3 × 4 = 12, এখানে আছে আমাদের 50, 12 হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি 3 × 16 = 48, 16-র কাছাকাছি কিছু একটা থাকবে। সো আমি এটাকে ধরে নিতে পারি, দেখো এটা 3 আছে, এটা 50-কে আমি মনে মনে 48 ধরলাম, 50 48 কাছাকাছি, 3 × 16 = 48, তাহলে থাকলো তো 3 × 16, আমি 16 লিখলাম, 16 হবে না, একটু কাছাকাছি আসবে, 16.something থাকবে। এই 4 দিয়ে 16-কে কাটলে কত হবে, 4 হবে। তাহলে দেখো এখন মোটামুটি নিচে খালি 1/4 আছে, 1/4 মানে কত 0.25, তুমি মানটা 0.25 দিয়ে পাবা না, কেউ একজন ক্যালকুলেটর দিয়ে এক্স্যাক্ট দেখো তো কত আসে। আর তুমি তো মানটা 0.25 পাবা না, 0.25-এর কাছাকাছি কিছু একটা পাবা, কারণ তুমি অ্যাকুরেট হিসাব করোনি। আর ইনটু থাকতেছে কত দেখো এখানে 3, এই 3টা এই 19-এর সাথে হিসাব করলে হয়ে যাবে হচ্ছে -16, আর -16টা উপরে যখন যাবে তখন হয়ে যাবে +16, তার মানে এই যে -34 আর উপরে হবে +16, তাহলে দেখো তো 34 থেকে 16 গেলে কত থাকে, 18 থাকে, 18 আর 6 24, হ্যাঁ 34, 18 থাকে, তাহলে উত্তরটা হবে -18। তাহলে এই জাতীয় কিছু একটা, এটা উত্তর না, এটা হচ্ছে উত্তরের ক্লোজ টু এত, মানে কাছাকাছি কিছু একটা এরকম আসবে। সো এটা হচ্ছে আমাদের গেস আর কি, যে আমরা গেস করলাম যে এই কাছাকাছি কিছু একটা আসবে, তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার। কে একজন ক্যালকুলেটর বের করে বলতে পারো? 2.5 10⁻11 আসছে, তাহলে আরেকটা তো 8 আছে, হ্যাঁ 8টা খেয়াল করে দেখো আমাদের আরেকটা জিনিস আমাদের এখানে আছে, ইন্টু এই যে 10⁸, হ্যাঁ তাহলে 18 আর হচ্ছে 8 হিসাব করলে তাহলে কত পাচ্ছ, এখানে 10 পাচ্ছ, তাহলে তুমি এই মানটা পাচ্ছ ক্লোজ টু 0.25, তাহলে 10⁻ কত থাকতেছে, 10⁻ থাকতেছে হচ্ছে কত দেখো -10 থাকতেছে, তাহলে 0.25 একজন বের করেছে 2.48, হ্যাঁ আসল উত্তরটা দেখো 2.48, তাহলে দেখো আমাদের কিন্তু ভেরি ক্লোজ, আমরা বের করেছি 2.5, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2.5,
আর বইয়ে এসেছে কত 2.448, তার মানে কি দেখছো অনেক কাছাকাছি কিন্তু বের করে ফেলতে পেরেছে। সো তোমার কাজ হচ্ছে ক্যালকুলেটর তো যদি না দেয় আর এরকম অঙ্ক চলে আসে এরকম পাওয়ারের, তখন তুমি এভাবে করে ক্যালকুলেশন করবা। সো পদ্ধতিটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে ফাইন। সো অনেকে ব্রেকের কথা বলছো, আমাদের ক্লাস আর অল্প কিছুক্ষণই হবে, সো ব্রেক লাগবে না, দেখো অল্প সময় সবাই শেষ হয়ে যাবে, টপিক শেষই আসলে লাস্টগুলোর মধ্যে দেখো। তাহলে আমরা একটু দ্রুত গেলে হয়ে যাবে। কত ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রন এত চূড়ান্ত বেগ প্রাপ্ত হবে? তোমাকে বলে দিচ্ছে কত বিভব পার্থক্য দিলে ইলেকট্রনের বেগ এত হবে। এবার দেখো তাহলে গতিশক্তি, আর এটাই তো আমাদের বিভব পার্থক্য ইভি। এই গতিশক্তিটাই তো পাওয়া গেছে ইভি থেকে। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো হচ্ছে হাফ mv² সমান হচ্ছে কত ইভি। তোমাকে প্রশ্নে বের করতে বলেছে কি যে একটি ইলেকট্রনের বেগ এত পেতে হলে কত বিভব বিভব ধর, তাহলে এই যে বিভব তুমি এখান থেকে ভি বের করে ফেলবা। সো ভি সমান সমান তোমার এখান থেকে তুমি হিসাব করলেই পেয়ে যাবা। এই লাইন থেকে তুমি আচ্ছা জাস্ট ভি হিসাব করবা, জাস্ট ভি হিসাব করবা, ঠিক আছে। এখান থেকে জাস্ট ভি হিসাব করবা, ওকে দ্যাটস ইট। এখান থেকে আর কিছু লাগবে না। এম তুমি জানো, তোমাকে প্রশ্নে বলে দিচ্ছে ইলেকট্রনের এম জানো, আর ভি দেওয়া আছে, আর ইও তুমি জানো ইলেকট্রনের, সবই তোমার জানা, খালি এখান থেকে বের করবা। বলছে একটি এক্স রে রশ্মি উৎপন্ন এত কিলোভোল্ট চালনা করলে সর্বোচ্চ কত কম্পাঙ্ক দেওয়া, তাহলে তুমি এবার কি লিখবা, তুমি জানতা এইচ এফ ম্যাক্স সমান সূত্র ছিল কি তোমার এখানে ইভি, এইচ তো শূন্য, তা উৎপন্ন তাপ শূন্য ছিল, তাহলে এইচ ম্যাক্স সমান ইভি। তোমাকে এফ ম্যাক্স বের করতে বলেছে, তাহলে তুমি লিখবা কি এফ ম্যাক্স সমান সমান কি আসবে ইভি বাই হচ্ছে এইচ। তুমি এখানে মানগুলো বসাই দাও। ই এর মান ইলেকট্রন বলেছে, সো 1.6, হ্যাঁ। সো এত ইলেকট্রন তো এখান থেকে বের হয়। সো ইলেকট্রন এখানে ইলেকট্রনের ই হবে ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁻19, আর ভি হচ্ছে তুমি জানো 60 দেওয়া আছে 60 কিলোভোল্ট। সো কিলোকে আমরা 1000 দিয়ে গুণ করে দিব। এইচ হচ্ছে কত 6.63 10⁻34। দ্যাটস ইট। সো একটু আগে হ্যান্ড ক্যালকুলেশন দেখিয়েছি, এটা নিয়ে আর প্যারা খাওয়ার দরকার নেই, বা তোমাকে দ্রুত কীভাবে করে ফেলবা দ্রুত দেখাই দেবেন একটা। দেখো 16 মনে চিন্তা করো, 64 4 64, 4কে 60 দিয়ে কাটলে 15, তাহলে এই দেখো 15 চলে আসছে। তাহলে এখানে 15-এর কাছাকাছি একটা হবে। আর এখানে পাওয়ারটা কি থাকে দেখো -34, উপরে গেলে +34 হয়ে যাবে। আর এখানে আছে 3 16 19, আর 3-এ আসবে 16, তাহলে আসবে হচ্ছে 10⁻⁻16 আর এই +34। এই যে হিসাব করলে পাওয়ারটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে 515 ইন্টু 10⁻, কত 18 আর 16 হচ্ছে 34। সো এই রেঞ্জের কিছু একটা আসবে, সেটা ক্লোজ টু, মানে আসল উত্তর না, ক্লোজ টু এত হার্স, ঠিক আছে। সো এভাবে তুমি হ্যান্ড ক্যালকুলেশন সহ করে ফেলতে পারবা। ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এই টপিকগুলো। এবার দেখো আদর্শ কৃষ্ণ বস্তু। সো আমরা জানি যে কৃষ্ণ বস্তুগুলোর প্রপার্টি কি হয় একটু খেয়াল করো, ছোটো ছোটো করে একটু কিছু কথা এখান থেকে বলে দিব। কৃষ্ণ বস্তুর প্রপার্টিটা কীরকম হয়, এরকম হয় যে আমাদের এরকম হয় যে কোনো একটা বস্তুতে যখন আলো পড়ে, কোনো একটা বিকিরণ পড়ে, সেখানে কি হয় কিছু আলো ওই তল কর্তৃক শোষিত হয়, আবার কিছু আলো কি হয় যে প্রতিফলিত হয়ে যায়। কিছু আলো কি হয় যে প্রতিফলিত হয়, আবার কিছু আলো কি হয় যে ট্রান্সমিট হয়, ভেদ করে চলে যায়। তাহলে দেখো এ আর টি অ্যাবজর্পশন হয়, রিফ্লেকশন হয়, ট্রান্সমিট হয়, তো এই তিনটার যোগফল হয় হচ্ছে 1। তবে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আইডিয়াল ব্ল্যাক বডি, মানে যেগুলো একদম কুসকুসা কালো, হ্যাঁ আইডিয়াল ব্ল্যাক বডি বলে আসলে পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমরা ধারণা নিয়ে নিই আইডিয়াল ব্ল্যাক বডি মানে কি এমন ব্ল্যাক বডি যেই ব্ল্যাক বডিতে আলো পড়লে একটু আলো কি হবে না, একটু আলো রিফ্লেক্টেড হবে না, সবই কী হয়ে যাবে শোষিত হয়ে যাবে। তার মানে আইডিয়াল ব্ল্যাক বডির ক্ষেত্রে এই এর মানটা 1 হয়, অ্যাবজর্পশনের মানটা 1 হয়। এখান থেকে একটা কথাই মনে রাখবা যে কালো বস্তুতে আলো পড়লে নর্মালি ম্যাক্সিমাম আলো শোষিত হয়ে যায়, আর আদর্শ কালো বস্তুতে আলো পড়লে সবই শোষিত হয়ে যায়, অ্যাবজর্পশন হয়ে যায়, সবই অ্যাবজর্পশন হয়ে যায়। সেগুলো তুমি দেখবা তোমার বই অনেক কথা লেখা আছে, তার মধ্যে এই কথাটা গুরুত্বপূর্ণ, সেটা তোমাকে আমি একটু জানিয়ে দিলাম। এবং মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে তোমরা জিনিসটা জানো, দুইটা আমরা ধারণা পাই যে মহাবিশ্বে ইথার নামে কিছু যে নাই, এই জিনিসটা আমরা প্রমাণ পাই। তারা মাইকেলস এবং মর্লি তারা প্রমাণ করার চেষ্টা করে যে এই পৃথিবীতে ইথার মাধ্যম বলে কিছু আছে, পরে তারা নিজেরাই প্রমাণ করে বলে যে না এখানে ইথার মাধ্যম বলে কিছু নাই। এবং একটা কথা, আলোর দ্রুতি ধ্রুব, এটি উৎস বা পর্যবেক্ষক বা মাধ্যমের গতির উপরে নির্ভরশীল নয়, ঠিক আছে। সো গতির সাথে অন্য কোনো গতির সাথে, পর্যবেক্ষকের গতির সাথে এই আলোর বেগটা নির্ভরশীল নয়, আলোর বেগটা ধ্রুবক থাকবে সবসময়। সো এখান থেকে আমরা পরবর্তীতে আপেক্ষিকতা তত্ত্বের মানে সূচনা হয় আর কি। আরেকটা জিনিস দেখো, ছোটো ছোটো সূত্রের মধ্যে আরেকটা আছে ভিন্সের সূত্র। তো ভিন কি বলছে, এটা বলা হয় ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। সূত্রটা কি, যে কোনো কৃষ্ণ বস্তু থেকে সর্বাধিক শক্তি বিকিরণের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য তা ওই কৃষ্ণ বস্তুর পরম তাপমাত্রার ব্যস্ত আনুপাতিক। মানে যে কৃষ্ণ বস্তু যখন তুমি হিট দিবা তখন সেখান থেকে
শক্তি কি মানে শক্তি বিকিরিত হওয়া শুরু করবে। এই যে শক্তি যে বিকিরিত হচ্ছে, শক্তি বিকিরিত হচ্ছে মানে কি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। এই যে বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটা এই পরম তাপমাত্রার হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, ল্যামডা সমানুপাতিক 1/t। কোনটা ব্ল্যাক বডিতে তুমি যখন তাপ দিছিলা সব শোষণ করছে, যখন তাকে তুমি হিট দিবা সেই শক্তি আবার সব বিকিরণ করা শুরু করবে, এবং বিকিরিত করা যে শক্তিটা তার তরঙ্গ দৈর্ঘ্যটা পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ এই যে এই কথাটা মনে রাখতে পারো, একটি বস্তু যত বেশি উত্তপ্ত তা থেকে নির্গত আলোর সর্বোচ্চ তীব্রতার তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট। যত বেশি উত্তপ্ত করবা আর নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হয়ে থাকবে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যাই যে ল্যামডা, তাহলে হচ্ছে দেখো ল্যামডা সমান আমরা কি পাই, যে ল্যামডা ম্যাক্স বলতে পারি আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা, সেটা হচ্ছে কি আমাদের 1/t। আমরা তো জানি হচ্ছে জিনিসটা 1/t, আর এই 1/t ওটা উঠে গেলে আমরা কি পাবো, দেখো ল্যামডা ম্যাক্স সমান পাবো হচ্ছে, আমরা পাবো হচ্ছে একটা ধ্রুবক পাই, সেটা হচ্ছে বি। সো b/t, সো ল্যামডা ম্যাক্স সমান b/t, এটা হচ্ছে ভিন্সের সূত্র। এগুলো তো নিশ্চয়ই তোমরা পরীক্ষায় সৃজনশীলে গহ করেছো, করনি আসলে, কারণ এগুলো আমাদের পরীক্ষা তেমন আসতো না, কিন্তু এখন আমরা ধারণা রাখতেছি, এক লাইন করে একটু শিখে রাখতেছি যদি কাজে লাগে। টি হচ্ছে তাপমাত্রা কেলভিন এককে, ল্যামডা ম্যাক্স হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, বি হচ্ছে ভিন্সের ধ্রুবক। সো এখান থেকে দেখো পরিচয়গুলো লেখা আছে, যেগুলো যেহেতু আমরা এগুলো নিয়ে খুব একটা বেশি পড়াশোনা করিনি, এই জন্য এই কথাগুলো আমাদের লেখা আছে। সো আমরা এখান থেকে সেই সূত্রটা পাইলাম যে ল্যামডা ম্যাক্স সমান কি পাইলাম আমরা, b/t, ঠিক আছে, b/t। ওকে, যে বি হচ্ছে আমাদের এই ভিনের ধ্রুবক, আর ভিনের ধ্রুবকের মানটা কত দেখো, এই যে 2.8, 2 পয়েন্ট হচ্ছে দেখো 89, 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3। সো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জিনিসটা হচ্ছে কি আসলে 10 টু দি পাওয়ার -3। তো এটা মনে রাখতে পারো, কখনো কাজে লাগতে পারে। এটা হচ্ছে মনে রাখতে পারো 10 টু দি পাওয়ার কত, -3। ওকে, এরকম ছোট সূত্র দেখো আমাদের কি আছে লাস্ট, এই যে শেষ। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন বেশি বেগে, বেশি বেগে চলমান থাকবে, বেশি বেগে চলমান, বেশি বেগে চলমান বস্তুর, বেশি বেগে চলমান বস্তুর ক্ষেত্রে কি, যে ভিআর আপেক্ষিক বেগ, বেশি বেগে যখন বস্তুগুলো চলমান থাকবে সেক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ কিভাবে বের করব তার একটা সূত্র হঠাৎ কাজে লাগে। এগুলা দিয়ে নিশ্চয়ই পরীক্ষায় করনি, কিন্তু এখন আমাদের অ্যাডমিশনের জন্য একটু হালকা পাতলা দেখে রাখবো। এগুলো বইতে একসময় আসছিল এই প্রশ্নটা, তোমরা মনে রাখতেছি। আপেক্ষিক বেগটা হবে v1 + v2 ডিভাইডেড বাই 1 + v1 v2/c²। তাহলে এই হচ্ছে একটা ছোট্ট জিনিস। আর তাছাড়া তোমরা দেখবা বইয়ে আরেকটু কথা লেখা আছে, লরেন্স ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, সেগুলোর ট্রান্সফরমেশনগুলো সূত্রগুলো জাস্ট দেখে রাখতে পারো। ওগুলো আরও পরীক্ষা আসে না, কিন্তু তারপরেও একটু সূত্রগুলো দেখে রাখতে পারো। যেমন যে ট্রান্সফরমেশনের সূত্রগুলো জাস্ট একটু হালকা করে নজর দিয়ে রাখতে পারো, বিপদ আপদে কাজে লাগার জন্য, ঠিক আছে। সো এইটা আমাদের একবার পরীক্ষা এসেছিল, সো এটা আমরা একটু মনে রাখবো এখান থেকে, v1 + v2 ডিভাইড বাই 1 + v1 v2/c²। সো বেশি বেগে চলমান গণার এই আপেক্ষিক বেগটা একটা অঙ্ক করে দেখাবো, বইটা আসছিল, ওটা করে দেখাবো। সো এই ছিল হচ্ছে আমাদের টোটাল থিওরিগুলো, যেগুলো আমাদের ছোটো ছোটো বিভিন্ন থিওরিগুলো বাকি ছিল। আরেকটা ছোট্ট জিনিস আদার্সের মধ্যে বলে দিব, সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় স্টিফান বোলসম্যানের সূত্র, স্টিফানের সূত্র বলে এটাকে, স্টিফান। ছোট ছোট এই সূত্রগুলো আমাদের দেখবো বইয়ের চিপাচাপার মধ্যে আছে, স্টিফানের সূত্র। সো স্টিফানের সূত্রটা হচ্ছে এই যে শক্তি হচ্ছে বিকিরিত হচ্ছে, এটা এই বিকিরিত শক্তিটা আমাদের হচ্ছে যে পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। তাপমাত্রা যত বেশি দিবা তুমি দেখবা বিকিরিত শক্তি তত বেশি হচ্ছে। ওই যে আদর্শ ব্ল্যাক বডিতে আমরা তাপমাত্রা দিচ্ছিলাম, ফলে কি হচ্ছিল, সে শক্তি বিকিরণ করতেছিল। তো তাপমাত্রা যত বেশি হবে বিকিরিত শক্তি তত বেশি হবে। সো এই হচ্ছে একটা ছোট্ট ব্যাপার আছে, মাঝে মাঝে তুমি এমসিকিউ করতে গেলে এই জিনিসটা পাবা। সো এই হচ্ছে আমাদের এখানকার টপিক। সো সামারি করে দিচ্ছি, দেখো বেশি বেগে চলমান বস্তুর আপেক্ষিক বেগ, স্টিফানের সূত্রটা দেখতে হবে। তারপরে আমাদের ছিল ভিনের সূত্রটা, এই যে ল্যামডা ম্যাক্স সমান b/t, বি হচ্ছে ভিনের ধ্রুবক 2.89 ওই মানটা, মাইকেলসন মর্লির একটা কথা, আদর্শ কৃষ্ণ বস্তুর একটা কথা। তারপরে আমাদের হচ্ছে এখানকার এই যে হচ্ছে আমাদের এক্স-রে উৎপাদনের একটা সূত্র। তারপরে আমাদের ছিল হচ্ছে এখানে অনিশ্চয়তার নীতির একটা সূত্র, আর ব্রগলির একটা সূত্র, আর তারপরে আমাদের ছিল হচ্ছে কম্পটন প্রভাব। সো এই ছিল আমাদের এখানকার বিভিন্ন থিওরিগুলো। সো আশা করি এই থিওরিগুলো, ছোটো ছোটো থিওরিগুলো তুমি এখন অ্যাপ্লাই করে ম্যাথগুলো করতে পারবে। সো আমরা মাঝখানে কিছু ম্যাথ দেখেছি। সো এই যে সবগুলো থিওরি হয়ে গেল, সবাই একটু জানাও জিনিসটুকু বুঝতে পেরেছো কিনা, সব থিওরিগুলো, ছোটো ছোটো থিওরিগুলো ক্লিয়ার কিনা। এবারে আমরা ছোটো ছোটো কিছু ম্যাথ আছে, জাস্ট একটু প্র্যাকটিস করবো, হয়ে যাবে। জাস্ট আর মনে করো যে 5 মিনিট লাগবে, 5 মিনিটে শেষ হয়ে যাবে। সো তার আগে বলো এইটুকু সবাই বুঝতে পেরেছো কিনা, এটুকু সবাই ক্লিয়ার কিনা। ছোটো ছোটো থিওরিগুলো ছিল, আমি সবগুলো একটু একটু করে বলে দিয়েছি, এগুলো পরীক্ষা আসে না, তারপরেও আমরা আইডিয়া রাখলাম যেন তুমি পারো। সো
সবাই একটু জানুয়ারি ক্লিয়ার কিনা? এবার চলো আমাদের নেক্সট 5 মিনিটে শেষ হয়ে যাবে। বলছে একটি ফোটনের শক্তি এত হলে রৈখিক ভরবেগ কত? তুমি জানো ফোটনের শক্তি, তুমি সূত্র জানতা কি? তুমি শুধু জানতে হচ্ছে E=mc² mc ইন্টু সি লিখতে পারি আমরা mc²। আর এটা সমান তুমি সরাসরি আজকে থেকে মনে রাখবা E=pc। তোমার জন্য সূত্র আকারে মনে থাকে E=pc আকারে মনে রাখবা, অথবা p সমান কি হবে E/c। কারণ মাঝে মাঝে তোমাকে বলবে ভরবেগ বের করো, ভরবেগ বের করো, যেমন এখানে বের করতে বলেছে বুটেক্স 24-25 আসছে, রৈখিক ভরবেগ কত? তা তুমি এটাকে কীভাবে ভরবেগ বের করবে? এই যে তোমার ভরবেগ বের হয়ে গেল, তুমি লিখবা জাস্ট এখানে p = E/c। তাহলে ই এর মানটা কত দেখো? 4 × 10⁻⁹ আর হচ্ছে সি কত? সি তো আমরা জানি 3 × 10⁸। তাহলে হিসাব করলে পেয়ে যাচ্ছ এখানে 4/3 মানে 1.33, আর 10⁻⁷ আসতেছে কত? 8 আর 19। এই 8টা উপরে উঠে গেলে হয়ে যাবে কি যে 19 আর 8 27 হয়ে যাবে। তাহলে অপশনে খুঁজি আমরা, আসো অপশনে দেখো লেখা রয়েছে 1.33। এই যে 1.3 পেয়েছি 10⁻⁷ নিউটন। ওকে, ডান না? ওকে, সো দেখি আমরা পরে উত্তর করে ফেলবো। শূন্য ভর বিশিষ্ট কণার ভরবেগ হলো, একটু আগে বললাম ভরবেগটা কি হবে, দেখো E/c, মাত্রই তোমরা করে আসলাম p = E/c। এই যে ভরবেগটা তুমি E=pc বা p = E/c যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। পারা যাবে না? একদম সিম্পল, মাঝে মাঝে এসেছে, বইটা আসছিল এটা, যাই হোক পারবা। কোয়ান্টাম তো আবিষ্কার করেন কে? ম্যাক্স প্ল্যাঙ্ক। অপশন আছে সেটা আমরা জানি, ম্যাক্স প্ল্যাঙ্ক একটা কথা হলো। সো ম্যাক্স প্ল্যাঙ্ক এত তরঙ্গদৈর্ঘ্যে ফোটনের ভরবেগ কত? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি সেম একইভাবে বের করলে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য ভরবেগ এত হলে এত তরঙ্গদৈর্ঘ্য ফোটনের ভরবেগ কত? তো তুমি কি লিখবা? p = তুমি জানতা হচ্ছে ফোটনের বলছে p = h/λ। তো p = h/λ, এই যে মান বসাই দাও, দ্য ব্রগলির মধ্যে শিখেছিলাম, জাস্ট খালি মানগুলো বসাই দিচ্ছি, ক্যালকুলেশন তো পারা যাবেই। আমরা একটু আগে হ্যান্ড ক্যালকুলেশন দেখাইলাম যে এই পাওয়ারগুলো কীভাবে তুমি কাজ করবা। 600 নিউটন হবে ন্যানোমিটার আর কি। তো 600 আর ন্যানোমিটারকে কী করবো আমরা? 10⁻⁻ কত? 9। এবার তুমি দেখো এটাকে 6 চিন্তা করে নিবা, এটাকেও 6.6কে 6 চিন্তা করে নিয়ে কাছাকাছি হিসাব করে ফেলতে পারবা। বা 6 11 66, তাহলে 11 আসবে, 1.1 আসবে এখানে হিসাব করলে। সো 1.1 দেখো, 1.1 দিয়ে একটা অপশনই আছে, আমি অঙ্ক না করে তো দাগাই দিলাম, তোমরা করে নিও। বুঝে গেলাম কীভাবে বুঝে গেলাম? দেখো 66কে 6 দিয়ে কাটলে কি আসবে? 6 11 66, তাহলে 1.1, 11 11 1.1, একটা অপশন ছিল আমাদের জন্য ভালো। সো বের করে ফেলেছি। এত শক্তি বিশিষ্ট ইলেকট্রনের দ্য ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? তো লিখবো আমরা λ = সূত্র কি ছিল আমাদের? h/p। আর h/, যে আমাদের p ছিল এখানে, p এর পরিবর্তে লেখা যায় কি 2 মনে পড়ে কিনা? 2 দ্যাটস ইট, সূত্র শেষ, মান বসাইলে অঙ্ক শেষ। তুমি দেখো এইচ এর মানটা তুমি মুখস্থ জানো, 6.63 10⁻34 2 ইকে কত দেখো? 10 ইলেকট্রন ভোল্টকে জুল বানাবো 1.6 10⁻⁹ দিয়ে গুণ করলে জুল হয়ে যায়, অবশ্যই সকলেই জানো। কিন্তু আমাদের আবার এমও দেওয়া আছে এখানে, কার ভর? ইলেকট্রনের ভর 9.11 10⁻31 একটা ইলেকট্রনেরটা চাইছিল, তাহলে ইলেকট্রনের ভর তুমি নিবা, ঠিক আছে? ওকে, 31 কেজি, এই যে চলে আসবে। সেটা বইটা আসছিল, কারণ এগুলো দিয়ে তুমি দেখবা ইউনিভার্সিটি যেগুলো এসেছে আরও বেশি সহজ আর কি। সব এভাবে আসলে তুমি করতেই পারবা। বলছে এক্স এর জন্য কোনটা সঠিক নয়? ওই যে এক্স রে পড়েছিলাম, এটা এক্স এর চার্জ না, এটা সঠিক। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এক্স এর চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এটা বিচ্যুত হয় না, এটাই আমাদের সঠিক নয়, ঠিক আছে? তো দেখো এই যে সেই থিওরিগুলো যেখান থেকে আমরা পেরেছিলাম, মুখস্থ করতে হবে, যে বলেছিলাম টিএম ঠাড়া মুখস্থ করে নিও, ঠাড়া মুখস্থ এখানে করে ফেলো, ঠিক আছে? সো আলোচনা করবো দেখে এখানে দিয়ে দিয়েছি, সো এখান থেকে পড়ে নিবা অবশ্যই। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হলো, দেখো অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন, ইলেকট্রনের হচ্ছে অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে কোন সূত্রের সাহায্যে? দেখো আমাদের কি আছে, তোমরা এটা বলো, এটাও তো তোমরা বলো। দেখো জিএসটি আসছে, কিছু ছোট ছোট জিনিস কিন্তু আমাদের মুখস্থ আমাদের আসে, কিছু ছোট জিনিস কিন্তু আমাদের থিওরিটিক্যাল জিনিস কিন্তু কিছু আসে। তো থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, সো থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো রয়েছে, সো থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা একটু বই থেকে কিন্তু একটু পড়বো, দেখবা তোমাদের কোশ্চেন ব্যাংকে কিন্তু দেখবা থিওরিটিক্যাল কিছু কোশ্চেন তোমার দেখবা লেখা থাকে, একবার রিডিং পড়বো, ওগুলো থেকে মাঝে মাঝে কিন্তু কমন, সব অঙ্কই যে ম্যাথ মানে সব এমসিকিউ যে ম্যাথ আসবে তা কিন্তু আসলে না। ওকে, ক্লাস শেষ, প্রায় বিরতি আর লাগবে না, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেছে আমাদের, আজকে আমাদের ম্যাক্সিমাম জিনিস কতদিন করে রাখছিলাম, সো আজকে আমাদের কিন্তু রিল্যাক্সে শেষ হয়ে গেল। মাইকেলসন মর্লি পরীক্ষা নির্ণয় করা যায়, কি নির্ণয় করা যায় বলো? এই দেখো মাইকেলসন মর্লি থেকেই দেখো, জেইউতে বিশেষ করে তুমি এই জিনিসটা খেয়াল করবা, যেরকম থিওরিটিক্যাল প্রশ্নগুলো তুমি দেখবা এই জেইউতে ম্যাক্সিমাম কেসগুলোতে হয়। তো তুমি যখন এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো একটা চ্যাপ্টার থেকে পড়ার চেষ্টা করবা, তুমি জেইউর প্রশ্নগুলো দেখবা, ঠিক আছে? উত্তরটা কমেন্টে জানাও, জেইউ 19-20 আসছে, উত্তরটা কমেন্টে জানাও, কুইক জানাও, দেখি কি জানাইছো, কোনটার সি বলেছো, এটা আগের প্রশ্নের সি না এই প্রশ্নের সি, বুঝতে পারছি না। ওকে, হ্যাঁ
যারা বের করছে, ও এই দেখো এই সে অঙ্কটা বলেছিলাম না, একটা ভিআর দিয়ে করাবো, বইটা 10 করে আসছে সেটা। দুটি বিটা কণা একে অপরের বিপরীত দিকে এত বেগে চলতেছে, তাহলে আপেক্ষিক বেগ কত? সূত্র শিখেছিলাম, মনে পড়ে যে ভিআর সমান সমান কি ছিল? ভিআর সমান সমান কি ছিল মনে করে দেখো, উপরে ছিল কি v1 প্লাস v2, উপরে ছিল কি v1 প্লাস v2, আর নিচে কি ছিল মনে করে দেখো, আপেক্ষিক বেগ। আমাদের কি ছিল যে 1 প্লাস v1 v2 বাই সি স্কোয়ার, মনে পড়ে যে 1 প্লাস সাথে কি ছিল আমাদের v1 v2 বাই কত, সি স্কোয়ার। এখন তোমার কাজ কি, এখান থেকে জাস্ট মানটা বসাই দেওয়া। যেমন দেখো এই যে এটাই আমরা শিখেছিলাম কিন্তু 1 প্লাস v2 বাই সি স্কোয়ার, জাস্ট মানটা বসাই দিবা, শেষ। ও আরেকটা কথা যে ভাই মান কত, v1 v2 কত, তার দুইটা তো একই দিকে মানে বিপরীত দিকে যাচ্ছে 0.8 বেগে। সো বিপরীত দিকে গেলে সেক্ষেত্রে সূত্র কি দেখো, 0.8 সি বেগটাই দুজনের, তাহলে দুজনের মানটা 0.8 সি, 0.8 সি যোগ 0.8 সি এরকম। এখানে কি আসবে 1 প্লাস, এখানে কত আসবে 0.8 সি যোগ না, এখানে গুণ আছে আর কি, ইন্টু হচ্ছে কত 0.8 সি, আর সাথে হচ্ছে সি স্কোয়ার। সো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর নিয়ে টেনশন করো না, কারণ এটা আসছিল বইটা। সো ফাইন, আশা করি বোঝা গেছে এত শক্তি চলমান ইলেকট্রনের ভর কত। গতি শক্তি যেগুলো আমরা অলরেডি দেখেছি, এটা আমরা গত ক্লাসেই দেখেছি কিন্তু, তাই না? গতি শক্তি দেওয়া থাকলে ভর বের করা, চলমান ভর বের করা শিখছি না আমরা। গতি শক্তি টি সমান সমান কি শিখছিলাম, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এরকম আরও কয়েকটা প্রশ্ন এখানে আছে যেগুলো আমরা গত ক্লাসে শিখেছি, যেমন এই যে সেম এটা, এবং এটা কোথায় আসছিল দেখো, জেএসটি 22 কিন্তু আসছে। গতি শক্তি দেওয়া ইলেকট্রনের ভর চাইছে, মানে কি হয়েছে সেটা, টি সমান সমান এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, মানে কোন শক্তি কোন এমটা চাইছে এটা। একটু বড় হবে কিন্তু ক্যালকুলেশন, কিন্তু জিএসটিতে আসছে, দু একটা বড় অঙ্ক আসবে তোমাকে প্যারা দেওয়ার জন্য, ঠিক আছে? এবার দেখো এই অঙ্কটা একটু করে দিই। তোমাকে বলছিলাম একবার যে ফোটনের সংখ্যা মাঝে মাঝে বের করতে বল, তখন কী করবো আমরা, মোট শক্তি বাই একটা ফোটনের শক্তি। একটা অঙ্ক এরকম তোমাকে শেখাইছিলাম, মনে করে দেখো, মোট শক্তি ডিভাইড বাই একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তি, তাহলে বের করতে পারবো ফোটন সংখ্যা। এটার এক্সাম্পল দেখানো হয়নি, সো ভাবলাম আজকের ক্লাসে সেটা দেখাই দিই। তো দেখো তুমি ফোটন সংখ্যা কী হবে, এন হচ্ছে ফোটন সংখ্যা। তোমরা গত ক্লাসে খাতাটা বের করলেই পাবা এটা, যে ফোটন সংখ্যাটা শুধু লিখে দিয়েছিলাম, মোট শক্তি ভাগ একটি ফোটনের শক্তি, বা এরকম তোমাকে শিখে দিয়েছিলাম যে ই সমান সমান এন ইন্টু হচ্ছে কত, এইচ এফ শিখেছিলাম এরকম। তাহলে এনটা হবে ই বাই এইচ এফ। ই কত দেখো, আমাকে বলেছে হচ্ছে এত ওয়াট। এত ওয়াট মানে কি, এত জুল পার সেকেন্ড। তাহলে এটা মিনিং হচ্ছে জুল পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে জুল কত, এত জুল। প্রতি সেকেন্ডে জুল কত, এত জুল। তাহলে আমরা মোট শক্তি আমাদের হচ্ছে 3 × 10⁻⁸ জুল, এত জুল। হ্যাঁ, ওয়াট থেকে বের করে নিচ্ছি আমরা, জুল পার সেকেন্ডে জুল। তারপর দেখো একটি ফোটনের শক্তি কথা আমাদের দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো আমরা কিভাবে, CH বাই ল্যামডা দিয়ে বের করে ফেলতে পারবো এখানে। এই যে হচ্ছে সেই ল্যামডার মানটা, বোঝা গেছে? অনেক সময় কিন্তু তুমি দেখবা যে তোমার কোশ্চেন ব্যাংক কিন্তু এরকম প্রশ্ন তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এখানে এটা আমরা গত ক্লাসে, এটা আমাদের গত ক্লাসে যে হচ্ছে যে এত শক্তি হলে ভরের পরিমাণ বা ভর শক্তি সম্পর্ক ইকুয়াল টু এমসি স্কয়ার টাইপের। এটা দেখো নিচের কোনটি সালোক সংশ্লেষণ পৃষ্ঠ থেকে বেশি ইলেকট্রন বের করবে, এটা ছিল আমাদের আলোক তড়িৎ থেকে গত ক্লাসেরই। সো ওই টাইপগুলো থেকে বেশি প্রশ্ন। 450 মিটার ফ্রিকোয়েন্সি উজ্জ্বল আলো আর আবছা আলো, হ্যাঁ বলছে একই, উভয় কোনটি নয়। এবার আলোর তীব্রতা যদি বেশি হয় তাহলে ইলেকট্রন বেশি বেশি বের হয়। গত ক্লাসে বলছিলাম না ওই যে ব্যাখ্যার সময়, বেশি তীব্রতার আলো মানে কি, আলো বেশি বেশি মানে কিন্তু ইলেকট্রন বেশি বেশি বের হবে। বেশি তীব্রতার আলো মানে ফোটন বেশি বেশি বের হচ্ছে, ফোটন বেশি বেশি আঘাত করে বেশি বেশি ইলেকট্রন বের করবে। তাহলে বেশি বেশি ইলেকট্রন বের হবে কোনটা, তীব্র আলোটা। সো এখানে দেখো উজ্জ্বল আলো, তার মানে কি তীব্র আলো, হ্যাঁ তীব্রতা বেশি আর কি, এটা মানে কি তীব্রতা বেশি। আমরা বলেছিলাম না তীব্রতার সাথে হচ্ছে ইলেকট্রন বেশি বের হয়, তাহলে ইলেকট্রন বেশি বের হয় মানে তড়িৎ প্রবাহ বেশি হয় আর কি। তো এটা আমাদের উত্তর হবে এখান থেকে, বুঝতে পেরেছো? ফোটনের ভরবেগ আমরা অলরেডি দেখেছি, ফোটনের ভরবেগ। ভরবেগ মানে কি আসবে দেখো, যে আমরা ভরবেগ তাহলে আমরা বের করবো কীভাবে, দেখো ফোটনের ভরবেগ আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ভরবেগ পি সমান সমান কি আসবে আমাদের এইচ বাই ল্যামডা। তাহলে লিখতে পারবো কীভাবে, দেখো এইচ ল্যামডা মানে কি আমরা জানি সি সমান সমান এফ ল্যামডা। সো ল্যামডা সমান সমান আমাদের কি আসবে, আর হচ্ছে সি বাই এফ। তো এখানে আসবে যে সি ভাগ এফ, তাহলে এই জিনিসটা উপরে উঠে কি হয়ে যাবে, এইচ এফ বাই সি। তাহলে ভরবেগটাই হচ্ছে কি এইচ এফ বাই সি, সেভাবেও লেখা যায়। সো প্রয়োজন অনুসারে আমরা লিখে নেবো। দেখো যে ইউতে আসছে আর ইউতে আসছে, ঠিক আছে? আর হচ্ছে বলছে ল্যামডার ই এর মধ্যে সম্পর্ক। সো ই ইকুয়াল টু আমরা জানি সিএইচ বাই ল্যামডা, তোমরা জানি সিএইচ বাই ল্যামডা কোথায় আছে দেখো তো, সিএইচ বাই ল্যামডা, এগুলো তো এখান থেকে দেখতেই পাচ্ছি। সেগুলো কিছু প্রশ্ন আছে। 1 এমইউ থেকে কত শক্তি পাওয়া যায়, 931.5। সো 931.5 তো নয়, 931 আছে মেগা ইলেকট্রন ভোল্ট। 1 এমইউ থেকে প্রাপ্ত শক্তি, এটা হয়, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে দেখো ভর শক্তি রূপান্তরের সূত্রটা। সো এমসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গত ক্লাসেরই। সো একটু প্র্যাকটিস করে ফেলবো এখান থেকে হিসাবটা। আর এটা আমরা গত ক্লাসে এমসিকিউ শিখেছিলাম। গত ক্লাসেটা দেখি সবাই এটা উত্তর দিবা, দেখি কার কার মনে আছে শর্টকাটে উত্তরটা দিবা। হ্যাঁ শর্টকাটে উত্তরটা দাও, শর্টকাটে অ্যান্সার দাও, শর্টকাটে অ্যান্সার দাও।
এটা গত ক্লাসে আমরা শিখেছিলাম শর্টকাট প্রশ্ন দেখে উত্তর বলতে পারতাম যে 1/3 বেগ পেতে হলে তার বেগ কত গুণ হবে। এটা আমাদের লাস্ট প্রশ্ন, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্নই। আর আরেকটা প্রশ্ন আছে, সো এটা বলে দেবো, এটা সহজ আছে, কিন্তু তার আগে এটার উত্তর দিতে হবে সবাইকে। ভাই এটা কি লাস্ট ক্লাস আপনার? না, আমার একটা ক্লাস আছে চ্যাপ্টার 7, ওটা হচ্ছে 25 তারিখে হবে। 24 তারিখে হওয়ার কথা ছিল, ইয়াসিন ভাই মনে আগে নেবে, সো আমি হচ্ছে 25 তারিখে নেব। সো এটা উত্তর দাও দেখি, কার মনে আছে, কার মনে আছে? সবাই বলতেছে ডি, দেখি তো ডি কিনা। ডি কোনো ডি নয়, আয় হায়, দেখি তো বের করি। আমরা কত ক্লাসে শিখছিলাম, আমরা প্র্যাকটিস করতেছি, বেগ শিখেছিলাম কিভাবে, বলছে 1/3 হয়। 1/3 নিচে 3, তাহলে 3-এর স্কোয়ার হবে 9, উপরে হবে তার চেয়ে 1 কম, আর সাথে হবে √, সাথে সি ফ্রি, √8/9 সি। সো আশা করি মনে আছে তোমাদের। আর দেখো এটা আমাদের লাস্ট প্রশ্ন, যে লরেন্স রূপান্তরে দুটি বুলেট ট্রেন প্রতিটি এত বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবস্থিত ঘড়ির মধ্যে সময়ের পার্থক্য কত? একদম সহজ কথা উত্তর বলে দিচ্ছি, দুইটা ট্রেন আসলে সমবেগেই যাচ্ছে। দুইটা ট্রেনই কত বেগে যাচ্ছে দেখো, 300 সমবেগে তারা যাচ্ছে, কিন্তু তারা সমবেগে যাচ্ছে। তার মানে আমরা জানতাম সমবেগের ক্ষেত্রে শিখেছিলাম, সমবেগ অথবা স্থির কাঠামোর ক্ষেত্রে আমরা শিখেছিলাম না যে নিউটনীয় বলবিদ্যার নর্মাল সূত্রগুলো ঠিকঠাক থাকে। তার মানে যেহেতু তারা একই বেগে যাচ্ছে, তার মানে এখানে আসলে আমাদের আর আপেক্ষিকতা কাজে লাগাইতে হবে না। তাই আমাদের আপেক্ষিকতা আসলে কাজে লাগবে না, যেহেতু সমবেগে যাচ্ছে, তার মানে আমাদের নর্মাল সূত্রগুলো আসলে কাজে লাগবে। আর নর্মাল সূত্র আমরা জানি যে এক্ষেত্রে কী হবে, যে নর্মাল সূত্রতে আমরা কি জানতাম, সময়ের তো কোনো পার্থক্য হয় না আসলে। তাহলে সময়ের পার্থক্য কত হবে এখানে? সময়ের পার্থক্য হবে হচ্ছে 0, হ্যাঁ, কারণ এখানে সমবেগে আছে মানে কি, আমাদের নিউটনে বলবে আপেক্ষিকতার প্রয়োজন হবে না, এখানে আপেক্ষিকতার প্রয়োজন নাই, হ্যাঁ, নো আপেক্ষিকতা, এখানে আপেক্ষিকতা প্রয়োজন নাই। তাহলে লিখে দিই নো আপেক্ষিকতা, ঠিক আছে। সো ডেলটি কত আসবে? 0 আসবে। সো ঠিক আছে, সবাই বের করতে পেরেছো, আগেরটাও সবাই বের করেছো, বের করতেছো, আর এটা উত্তর হবে সি। সো এই ছিল হচ্ছে আমাদের 8ম অধ্যায়। সংক্ষেপে খুব সুন্দর করে আমি তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো তোমাদের এখন কাজ হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করানো। গত ক্লাসে আমরা অনেক বেশি প্র্যাকটিস করেছিলাম বিভিন্ন টাইপের ম্যাথগুলো, ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো আসতে পারে বা ওগুলোই তোমাদের রিটেনে আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু দেখবা যে একটু কঠিন লেভেলের প্রশ্ন হয়, সেই জন্য আমরা আরেকটু ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কিছু দেখার চেষ্টা করেছিলাম, যেন তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়। বাসায় তো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, তুমি সারাদিন ক্লাস করলেও তোমার লাভ নাই আসলে। ক্লাস করার পর যদি তুমি আসলে প্র্যাকটিস করো তাহলেই তোমার সবচেয়ে বেশি লাভ। সো প্র্যাকটিসটা আমাদের করতে মন চায় না, আলসেমি লাগে, সো এই কাজটা করা যাবে না। যতটুকু পারা যায় নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে সেই চেষ্টাটা করতে হয় তোমাকে। সো সবাই প্র্যাকটিস করো, আর তো কিছু এই কথার উপরে আর কোনো কথা নেই, আসলে প্র্যাকটিস করতেই হবে। যত বেশি সময় দিবা তুমি, পরীক্ষা হল তোমার কাছে তত ইজি হয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে। আর সবাই এই চ্যাপ্টারটি কেমন বুঝতে পারলে সেটা সবাই লাস্টে একটা ফিনিশিং কমেন্ট দিয়ে সবাই চলে যেতে পারো। সো সবাই একটা ফিনিশিং কমেন্ট দিয়ে দাও যে ক্লাসটি তোমরা কেমন বুঝতে পারলে, সব কিছু ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? সবাই একটা লাস্ট কমেন্ট করে চলে যাবা। আপনি 7 নম্বর চ্যাপ্টারটাও নেন? হ্যাঁ, 7 নম্বর চ্যাপ্টারটা আমি নিব, নো প্রবলেম। 7 নম্বর চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আচ্ছা 25 তারিখে মনে হয় দেখা হবে, ঠিক আছে? সো নো প্রবলেম। সো সবাই কেমন বুঝলা চ্যাপ্টারটা একটা ছোট করে এক লাইন জানিয়ে যাও। আজাদ মিয়া বলেছে আলহামদুলিল্লাহ ডান। জীবন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ পানি পানি হয়ে গেছে। মারিয়া গুড, সব ক্লিয়ার হয়ে গেছে। অর্পণা ক্লিয়ার ভাইয়া, গুড। ক্লাসে বেশ ছিল, থ্যাংক ইউ জীবন। বাসায় একটু রিফাত বলছে ভাই এখনও জিলাপি দেন না কেন? জিলাপি দিব লাস্ট ক্লাসে থাকেও জিলাপি দিব, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড বাই।